ভাই লাইভ শুরু হয়েছে, 1 মিনিট পরে শুরু করবেন। ওকে ভাই। ভাই আমি এখান থেকে কি স্টার্ট ওয়েবিনার চাপবো, তারপর শুরু হবে? না না, অলরেডি শুরু হয়ে গেছে, আপনার কিছুই করা লাগবে না, আপনি শুধু কথা বলবেন। অলরেডি লাইভ চলতেছে। হুম, আর কিছু পার্টিসিপেন্ট জয়েন করলেই, মানে 1 মিনিট পরে হুম, শুরু করলেই হবে। ঠিক আছে, আপনি একটু নক করেন। আচ্ছা ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। অনেকেই জানতে চেয়েছো কেমন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের উদ্দেশ্যে যে কথা সেটা হলো, তোমরা পারস্পরিক কমেন্ট থেকে বিরত থাকবে। তোমরা ইতিপূর্বে প্রবলেম বক্সে যে প্রশ্নগুলো করেছিলে, ওই প্রশ্নের সব সলভ স্যার দিবেন। এই জন্য তোমরা পারস্পরিক কমেন্ট থেকে, অযথা অপ্রাসঙ্গিক কমেন্ট থেকে বিরত থাকবে। যদি তোমরা কমেন্ট আজে বাজে কোনো কমেন্ট করো, সেক্ষেত্রে হয়তোবা তোমাদের ব্লক করে দেওয়া হবে অথবা গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এই জন্য অবশ্যই তোমরা সচেতন এবং তোমাদের যে একজন হয়তো প্রশ্ন করছে, সে প্রশ্ন হয়তো তোমারও জানা দরকার। স্যার সে বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবেন। এজন্য তোমরা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে তোমরা দেখবে এবং শুনবে। আশা করি তুমি হয়তো মনে করছো যে এই বিষয়টা কিংবা এই প্রশ্নে তোমার কোনো সমস্যা নাই, কিংবা তুমি ভালোভাবে জানো। হয়তো তোমার জানার ভিতরে কিছুটা গ্যাপ থাকতে পারে। এই জন্য অবশ্যই পারস্পরিক কোনো কমেন্ট করবে না, অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কমেন্ট করবে না। আর কমেন্ট করেও লাভ নাই। তোমাদের বিগত যে প্রবলেম বক্সের প্রশ্ন নিয়ে স্যার আজকের সলভ ক্লাস। আশা করি তোমরা মনোযোগ সহকারে শোনো এবং দেখো। ওকে স্যার, তাহলে শুরু করেন। ভাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে? আশা করি সবার ভালোই চলছে, কারণ এই সময় পড়াশোনা না করার কোনো অবকাশ নাই। পড়াশোনাটা করতেই হবে। এখন তোমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সময়, সুতরাং এই সময়টা কখনোই হেলাই বা অপ্রয়োজনে নষ্ট করা যাবে না। এখন আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি B4 এর সলভ ক্লাস করার জন্য। এটা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র, নগ্নবীজি, আবৃতবীজি এবং জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণ, তিনটা বড় বড় অধ্যায় নিয়ে। ইতিমধ্যে তোমরা এর মেইন লেকচার দুইটাই করে ফেলেছো। আমার অত্যন্ত প্রিয় জুনিয়র ক্লাসটা নিয়েছে, আশা করি খুবই 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 ভালো হয়েছে। এরপরও তোমাদের ভিতরে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। এর সাথে সাথে তোমাদের যদি এখনো কোনো প্রশ্ন করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবা, আমি এই প্রশ্নগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে সাথে এই সময়ে পড়াশোনার বাইরেও, অর্থাৎ এই লেকচারের বাইরেও কিছু প্রশ্ন তোমাদের থাকতেই পারে। আমরা দেখি যে ওই Q&A বক্সে তোমরা অনেক প্রশ্ন করো, যে জীবন ঘনিষ্ঠ বা এই সময়কার প্রয়োজনের সাপেক্ষে তোমরা অনেক প্রশ্ন করো। সেই প্রশ্নগুলো এখানে করতে পারো কমেন্টে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমি শাফিন মাহমুদ, রেটিনা ঢাকা ব্রাঞ্চ থেকে তোমাদের সাথে যুক্ত আছি, এটা আমার পরিচয়। আর আমরা এখন আমাদের সলভ ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। দেখো,
প্রথমেই আমরা যে অধ্যায়টা শুরু করব বা যে অধ্যায়ের সলভ দিয়ে শুরু করব সেটা তোমাদের সামনে দেওয়া আছে, টিস্যু ও টিস্যুতন্ত্র। এই অধ্যায়ে তোমাদের কিছু কিছু প্রশ্ন আছে, যদিও আজকের লেকচারে B4 সম্পর্কে তোমাদের প্রশ্ন বেশ কম আসছে, কিছু প্রশ্ন আছে সেগুলো আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবা। এখন চলে আসো, আমরা প্রথমেই আমার প্রশ্নে চলে আসি। এর আগে আমি বলে নিচ্ছি, এই অধ্যায় সম্পর্কে তোমাদের বেশ কিছু বেসিক প্রশ্নের আমি অ্যান্সার দেব, এবং তোমরা দেখি কিছু বেসিক জিনিস না জানার কারণে বিভিন্ন প্রশ্ন করো, আমি ওই বেসিক জিনিসগুলো অ্যান্সার তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর এই তো, তাহলে টিস্যু ও টিস্যুতন্ত্র এই অধ্যায় শুরু করার আগে তোমার একটা জানতে হবে যে আমাদের জগৎ অর্থাৎ জীব জগৎ, এবং জীব জগৎকে দুই ভাগে ভাগ করা যায়, উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ। এখন তোমরা বলো তো যে এই যে উদ্ভিদ জগৎ বা প্রাণী জগৎ, এই জগৎগুলোর কি মেইন একটা উদ্ভিদ থাকবে, প্রাণী থাকবে, এগুলো মিলেই তো একটা উদ্ভিদ জগৎ একটা প্রাণী জগৎ তৈরি হবে। এখন একটা উদ্ভিদ বা একটা প্রাণীর ক্ষুদ্রতম গাঠনিক ও কার্যকারী এককটা কি বলো তো তোমরা? কি হবে? কোষ বা সেল, তাই তো? ওকে, কোষ বা সেল, গুড। এখন অনেকগুলো কোষ বা সেল যখনই একসাথে হয়ে একত্রিত হয়ে কোনো কাজ করবে তখন তাকে কি বলা হয়? টিস্যু বা কলা, গুড, টিস্যু বা কলা। এখন অনেকগুলো টিস্যু বা কলা যখনই একত্রিত হয়ে কোনো কাজ করবে তখন তাকে কি বলে? কি বলে? তখন তাকে বলে অঙ্গ, গুড, অঙ্গ বা অর্গান। এখন অনেকগুলো অঙ্গ বা অর্গান যখন একত্রিত হয়ে কোনো কাজ করে বা একত্রিত সংঘবদ্ধ থাকে তখন তাকে কি বলা হয়? তন্ত্র বা সিস্টেম, তন্ত্র বা সিস্টেম। এখন অনেকগুলো তন্ত্র বা সিস্টেম মিলেই তৈরি হয় একটা দেহ, হইতে পারে সেটা উদ্ভিদ দেহ বা প্রাণী দেহ। ক্লিয়ার তো? এখন চলে আসো, এইগুলো তোমরা বুঝছো, যেমন মনে করো কোষ, কোষ থেকে হচ্ছে টিস্যু, টিস্যু থেকে অঙ্গ, যেমন মনে করো আমাদের অনেক অঙ্গ আছে, যেমন হৃৎপিণ্ড একটা অঙ্গ, হৃৎপিণ্ডের ভিতরে অনেক টিস্যু আছে, সেই টিস্যুগুলো আবার কি অনেক কোষ দিয়ে গঠিত। এখন হৃৎপিণ্ড একটা অঙ্গ, আমাদের শিরা অঙ্গ আছে, ধমনী অঙ্গ আছে, কৈশিক জালিকা আছে, এগুলো সব আলাদা আলাদা অঙ্গ। এখন এই ধমনী, শিরা, কৈশিক জালিকা, হৃৎপিণ্ড, এইগুলো নিয়ে একটা তন্ত্র গঠিত হচ্ছে, একটা কি তন্ত্র গঠিত হচ্ছে। সেই তন্ত্রের নাম কি? সেই তন্ত্রের নাম কি? রক্ত সংবহন তন্ত্র, তাই তো? আবার মনে করো যে আমাদের ফুসফুস একটা অঙ্গ, ট্রাকিয়া বা শ্বাসনালী একটা অঙ্গ, আমাদের নাক একটা অঙ্গ, গলবিল একটা অঙ্গ, এই অঙ্গ মিলে একটা তন্ত্র গঠিত হচ্ছে, সেটা হচ্ছে কি শ্বাসতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। আবার মনে করো আমাদের ব্রেন, ব্রেন এটা কি স্নায়ুতন্ত্র। অর্থাৎ আমাদের দেহে দেখা যাচ্ছে অনেক অঙ্গের সমন্বয়ে কিছু তন্ত্র আছে, এবং এই সকল তন্ত্রের সমন্বয়ে আমাদের কি মূল দেহটা গঠিত। ক্লিয়ার তো? এই হচ্ছে আমাদের একটা বেসিক ধারণা। এখন আমাদের এখানে কি সম্পর্কে আলোচনা আছে? কোষ, অঙ্গ, তন্ত্র, দেহ, নো। আজকে শুধু আমরা আলোচনা করব টিস্যু নিয়ে, যেটা তোমাদের গতদিন আলোচনা হয়েছে। আমরা এই অধ্যায়ে আমরা আলোচ্য বিষয় হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। এখন এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের বের হয়েছে, সেইগুলো আমরা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, এখন চলে এসো, দেখো এখানে তোমরা একটা প্রশ্ন করেছো, এই যে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। তোমাদের দেখো, তোমরা যে ক্লাস করছো তোমাদের কাছে নিশ্চয়ই তোমাদের মেইন বইটা রাখা আছে, নিশ্চয়ই তোমাদের মেইন বইটা রাখা আছে। এখন দেখো তোমাদের মেইন বইয়ে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যে একদম শেষের দিকে একটা কথা আছে, সেটা হচ্ছে প্রোপ্লাস্টিড। অর্থাৎ প্লাস্টিড গুলো কি অবস্থায় থাকে? প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে, তাই না? প্লাস্টিড গুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাই প্লাস্টিডের নাম তো শুনছি, কিন্তু এই প্রোপ্লাস্টিড আবার কি? এটা প্রশ্ন তোমরা করছো না? দেখো, কোনো কিছুর সামনে, কোনো কিছুর আগে যদি প্রো কথাটা থাকে তাহলে তার নাম হচ্ছে অপরিণত বা ইম্যাচিওর। অর্থাৎ প্লাস্টিডের আগে যখনই প্রো কথাটা আসে তখন মনে করবা যে ওই প্লাস্টিডটা ইম্যাচিওর অবস্থায় থাকে বা অপরিণত অবস্থায় থাকে। এখন মনে করো তোমাদের ভিতরে একজনের নাম জব্বার,
এখন সে মনে করো যে একটু অপরিণত বা ইম্যাচিউর ভাব দেখায়, সবসময় বাচ্চামো বাচ্চামো করে, তখন তোমরা তাকে কি বলবা? এই প্রো জব্বার। তার মানে কি, তোমরা কোনো কিছুর আগে প্রো লাগাই দিবা, প্রো লাগাই দিলে কি চলে আসবে? সেটা ইম্যাচিউর বা অপরিণত হয়ে যাবে। ক্লিয়ার? এখন চলে আসো, আমরা এর পরের টপিকটা দেখবো। এরপরে তোমরা একটা প্রশ্ন করছো, ভাই প্রারম্ভিক ভাজক টিস্যু আর প্রাইমারি ভাজক টিস্যুকে কোনোভাবেই পার্থক্য করতে পারছি না ভাই, কি তা করাম? ঠিক আছে ভাই, এখন দেখো, তোমরা প্রারম্ভিক ভাজক টিস্যু আর প্রাইমারি ভাজক টিস্যুর ক্ষেত্রে কি করবা? দেখো, মনে করো প্রারম্ভিক ভাজক টিস্যুটা আসলে খুব স্বল্প সময়ের জন্য থাকে বা সব সময় থাকে, কিন্তু এর কাজ খুব সীমিত। যেমন মনে করো এক্ষেত্রে এই যে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি, গাছের একদম শীর্ষে যেই ভাজক টিস্যুটা থাকে, দ্যাট ইজ প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যুর শুধু একটাই কাজ, সে কি করবে? প্রাইমারি ভাজক টিস্যুরে তৈরি করে দেবে। এখন যত কাজ সব কে করবে? প্রাইমারি ভাজক টিস্যু। মনে করো এখানে আছে কি, একদম শীর্ষে, এই শীর্ষে, এই শীর্ষে, এই শীর্ষে, সব শীর্ষে মনে করো প্রারম্ভিক ভাজক টিস্যু আছে, হইতে পারে মূল কাণ্ড সবকিছুর শীর্ষে প্রারম্ভিক ভাজক টিস্যু আছে। প্রারম্ভিক ভাজক টিস্যু কি করবে? প্রথমে প্রাইমারি ভাজক টিস্যুতে পরিণত হবে। মনে করো এখানে কি কিছু প্রাইমারি ভাজক টিস্যু তৈরি করে দিল, সে বিভাজিত হয়ে কিছু প্রাইমারি ভাজক টিস্যু তৈরি করে দিল। এখন এই প্রাইমারি ভাজক টিস্যুটাই মূলত দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পেয়ে সকল কাজ সারবে। এখন এখানে যে প্রারম্ভিক ভাজক টিস্যু ছিল, সে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি করে দিছে। এখন প্রাইমারি ভাজক টিস্যু বৃদ্ধি প্রাপ্ত হবে, সাথে সাথে এইটা তো আবার একটা ওই শীর্ষ থাকবে, সেই শীর্ষটুকুই আবার একটা প্রারম্ভিক থাকবে। ওই প্রারম্ভিক থেকে আবার প্রাইমারি তৈরি হবে, দেন ওই প্রাইমারি দৈর্ঘ্য বাড়বে, প্রস্থ বাড়বে। তার মানে আমরা দেখছি সকল কাজই কে করছে? প্রাইমারি ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু জাস্ট কি করছে? ও প্রথমে প্রাইমারি ভাজক টিস্যুতে পরিণত হচ্ছে। দ্যাটস এনাফ। ক্লিয়ার? ওকে, এখন দেখো তোমাদের, আচ্ছা বলো তো, গত বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে সর্বনিম্ন সর্বনিম্ন কত মার্ক পাইলে চান্স হয়েছে? তোমরা বলো তো, সর্বনিম্ন কত মার্ক পাইলে চান্স পেয়েছে একজন? বলো, গত বছর কত মার্ক পেয়ে চান্স হয়েছে? 67.25। যে পেয়েছে সে কোনো না কোনো সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। এখন তার আগের বছর কত? তার আগের বছর কত পেয়ে? 57.5। তাহলে তুমি দেখো যে মেডিকেলে চান্স পাইতে কিন্তু খুব বেশি নাম্বার লাগছে না, জাস্ট তার আগের বছর অর্থাৎ এক বছর আগে কত 57.5 পাইলেই চান্স হয়েছে। এখন 57 কত, অর্ধেকের একটু বেশি, তাও কি খুব কঠিন? মেডিকেলের প্রশ্নগুলো দেখো দিনি, মেডিকেলের প্রশ্নগুলো দেখো যে কত কঠিন আসে। এই কঠিন প্রশ্ন কি 57, 60, 67 পাওয়া যায় না? অবশ্যই যাই, অবশ্যই যাই। তারপরও কেন পায় না? তারপরও কেন চান্স পায় না একটু বলো তো, তোমার মতামত কি? দেখো, সবচেয়ে মেইন বিষয়টা কি দেখো, তার আগে আমি একটু গল্প করে আসি। ঠিক আছে, একটু গল্প করে আসি। দেখো, আমরা যেদিন প্রথম মেডিকেল লাইফে গেলাম, প্রথম প্রথম মেডিকেলে চান্স পাইছি, মানে ভিতরে একটা ফিলিংস আলাদা, নিজের মানে সেই মনে হচ্ছে আমি আকাশে উঠছি, এমন একটা বিষয়। বুঝতে পারছো? এটা সবার ক্ষেত্রে এরকম হচ্ছে। এবং প্রথম দিন মেডিকেলে গেছি, এরকম সেই আবেগ। তারপরে সবাই মনে করো সেদিন প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসে আমাদের ক্লাসে প্রবেশ করছে অ্যানাটমি ডিপার্টমেন্ট হেড যে ম্যাম, সেই ম্যাম। সাথে উনি দেখছি প্রবেশ তো করলো, সাথে দেখছি একটা টেস্ট টিউব আছে, এবং টেস্ট টিউবে দেখছি একটা হলুদাব দ্রবণ, একটা হলুদাব দ্রবণ। এখন ম্যাম প্রবেশ করেই বলছে, আচ্ছা বলো তো যে এই আমার হাতে যে টেস্ট টিউব, এর ভিতর কি আছে? এবার আমরা তো মনে করি ইন্টারমিডিয়েট পার হয়ে গেছি, টুকটাক জানি, টুকটাক জানি। তখন ম্যামরে বললাম, ম্যাম মূত্র বা ইউরিন। ম্যাম বলছে ঠিক আছে। তখন মনে মনে করলাম ম্যাম আর জিনিস পাইল না, এই প্রথম দিন এই মূত্র হাতে করে আসতে হবে। তখন ম্যাম বলল, আরে ব্যাপার না, তোমরা মেডিকেলে চান্স পাইছো, মেডিকেলে ভর্তি হয়েছো, সুতরাং এগুলো ব্যাপার না, এইগুলো কোনো ব্যাপার না। আমরা ভাবলাম ঠিক আছে, ওকে।
মেডিকেলে পড়ছি, ইউরিন মূত্র এগুলো কি কোনো ব্যাপারই না। তখন ম্যাম কি করছে, একটা আঙ্গুল ওই যে টেস্ট টিউবের ভিতরে দিয়ে দিছে, অর্থাৎ মূত্রের ভিতরে দিয়ে দিছে। আমরা তো সি ম্যাম এটা কি করে, ম্যাম এটা কি করে। তখন ম্যাম বলছে, ওই ডাক্তার হওয়ার জন্য এইসব সিসি কি করে এসব কিছু মনে করলে হবে না, সুতরাং এগুলো একটা স্বাভাবিক বিষয়। তখন ওই যে বললাম যে প্রথম প্রথম মেডিকেলে গেছি, খুব আবেগ, খুবই আবেগ। তখন ভাবলাম না, আমারও তো ডাক্তার হইতে হবে, সুতরাং এগুলো ব্যাপার না, মেনে নিলাম যে মূত্রে হাত দিতেই পারে, ব্যাপার না। সাথে সাথে ম্যাম কি করে, আঙুল গালের ভিতর দিয়ে দিছে। তখন আমরা তো সি সি থু থু, এইটা কি, এইটা কি, এইটা কি করে। এতক্ষণ পর্যন্ত একটা কাহিনী ছিল, এখন তো ফুললি মানে সেই সহ্য সীমার বাইরে চলে গেছে। তখন তো মনে করো সেই অনেক মেয়ে আছে, সে বমি করার মতো অবস্থা, ঠিক আছে। তখন ম্যাম বলছে যে শোনো, ভালো ডাক্তার হওয়ার জন্য এইগুলো মেনে নিতে হবে। তুমি যদি ভালো ডাক্তার হইতে চাও তাহলে এটাও মেনে নিতে হবে। তখন ওই যে বললাম আমরা প্রথম দিন গেছি এত আবেগ ভিতরে, তখন বললাম না, ম্যাম তো কি ডাক্তার, ম্যামের চেয়ে অনেক বড় ডাক্তার হইতে হবে আমাদের। তখন পোলাপান কি করে, যাই ওঠে সামনে যাই, টেস্ট টিউবের ভিতরে আঙুল চুবাই, গালে দেয়। এক একজন করে ওঠে, যাই টেস্ট টিউবে আঙুল চুবাই আর গালে দেয়। তখন দেখি ম্যাম পাশে বসে মিস করে হাসছে। তখন আমরা ভাবি, ম্যাম হাসে কেন, এটা তো বুঝি না, ম্যাম হাসছে কেন। তখন ম্যাম বলছে, গাধা, আমি যেই আঙুলটা চুবাইছিলাম সেইটা গালে দেয়নি, কিন্তু তোমরা কি করো, যে আঙুল চুবাও সেটাই গালে দাও। দেখো, দেখো এখানে আমরা কি ভুলটা করছিলাম, আমরা পর্যবেক্ষণ ভুল করছিলাম। আমরা কি করছি, পর্যবেক্ষণ ভুল করছি। অর্থাৎ আমরা দেখছি একরকম কিন্তু ঘটেছে আর একরকম, ঠিক আছে। ঠিক পরীক্ষায়ও তোমাদের এই কাহিনীটাই ঘটবে। দেখা যাচ্ছে, দেখো তোমরা ইতিমধ্যে অনেক পরীক্ষা দিছো না, তোমাদের এরকম হয় যে কোনটি সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য নয়, এই নয়টা তোমরা আর খেয়াল করোনি। তুমি দেখছো কোনটি সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য, ক নম্বর একটা দিছো, দেড় ভরাট ভরাট করছো, রুমে যেয়ে দেখছো যে প্রশ্ন আসলে নয় আছে শেষে। সুতরাং এই কারণে আমরা চান্স কম পাই, বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা এই যে পর্যবেক্ষণ ভুল করি, প্রশ্ন আমরা পর্যবেক্ষণ না করে অ্যানসার করার আমাদের একটা ভিতরে একটা প্রবণতা কাজ করে, এই জিনিসটা আমাদের ভিতর থেকে সরাইতে হবে, বুঝতে পারছো। যে আমরা আগে প্রশ্ন পড়বো, দেন অ্যানসার দেব, প্রশ্ন না পড়ে অ্যানসার দেওয়ার কোনো চেষ্টা করব না। এই জিনিসটার জন্য আমরা মেডিকেলে কম চান্স পাই। দেখো তোমরা তো এখানে অনেক পরীক্ষা দিচ্ছ, রেটিনাই অনেক পরীক্ষা দিচ্ছ, তোমরা এই ভুলটা করছো। আমার কথা হচ্ছে 57 কি পাবো না, অবশ্যই পাবো, কেন পাবো না। সুতরাং আমার ভিতরে আমার জানা জিনিসগুলো জানে আমি ভুল না করি। এখন জানা জিনিসগুলো কিভাবে ভুল যাবে না, তোমার প্রশ্ন বারবার পড়তে হবে। একই প্রশ্ন তুমি যখনই বারবার পড়বা ওইটা নিয়ে আর ভুল যাওয়ার সম্ভাবনা নাই। মনে করো একটা প্রশ্ন পড়তে সর্বোচ্চ কয় সেকেন্ড সময় লাগে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 10 সেকেন্ডের বেশি তো একটা প্রশ্ন পড়তে সময় লাগে না, ওইটা সেকেন্ড বার পড়তে দেখা যাচ্ছে আরো কম সময় লাগলো। তাহলে একটা প্রশ্ন তুমি দুইবার 5 সেকেন্ড একটু বেশি দেখার জন্য যদি ভুল না করো, বেটার না। আর জানা জিনিস যে ভুল করবে না সে মেডিকেলে চান্স পাবে। সুতরাং ওই 60 পাওয়ার যোগ্যতা তোমাদের সবার আছে, সুতরাং জানা জিনিস ভুল করা যাবে না, ক্লিয়ার তো। এবং প্রশ্ন পর্যবেক্ষণ করতে হবে। সাথে সাথে ওই পরীক্ষার দিন অনেকের মেন্টালিটি এমন হাইপার হয়ে যায়, দেখা যাচ্ছে পরীক্ষার দিন সকাল থেকে পায়খানা শুরু হয়ে গেছে, পরীক্ষার দিন দেখা যাচ্ছে মাথায় কিছু ঢুকতেছে না। এগুলো কি করবা, কিভাবে তুমি হলো ওই মনোযোগটা ধরে রাখবা পরীক্ষার দিন। দেখো রেটিনায় কিন্তু প্রত্যেক দিন পরীক্ষা হচ্ছে, রেটিনায় প্রত্যেক দিন বা প্রত্যেক লেকচারের সাথে তোমাদের পরীক্ষা হচ্ছে। এই পরীক্ষাগুলো মনোযোগ সহকারে দাও। এই প্রত্যেকটা পরীক্ষা মনে করো আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছি, প্রত্যেকটা পরীক্ষায় মনে করবা আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিচ্ছি। তাহলে দেখবা মেন অ্যাডমিশনের দিন প্রেশারটা কম ফিল করবা, ক্লিয়ার তো। সুতরাং এইভাবে যদি তোমরা পড়তে থাকো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমাদের মেইন পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে। এখন দেখো তোমরা আরো কয়েকজন প্রশ্ন করেছো, ভাই এই যে মূলরোম কাণ্ডরোম বুঝলাম, এখন এই কিউটিকল
কিউটিন, কাইটিন, কিউটিন এই জিনিসগুলো তো আমাদের মাথায় ঢোকে না ভাই, বারে বারে ভুলে যাই। এই জিনিসটা আমরা কিভাবে কি করব? দেখো এখানে যদিও ভাইয়া গতদিন বলছে, তারপর আমি আবারও বলছি, দেখো এখানে কাহিনী কি, মূল রোম কাণ্ডরোম, তার মানে আমরা দেখছি কাণ্ডেও রোম থাকে, মূলেও রোম থাকে, কিন্তু মূল রোমের বৈশিষ্ট্য আর কাণ্ডরোমের বৈশিষ্ট্য কখনোই এক না। এটা কিভাবে মনে রাখবা কার বৈশিষ্ট্য কেমন? খুবই ঝামেলা বাঁধাই, আমি যখন স্টুডেন্ট ছিলাম আমারও ঝামেলা বাঁধাতো। দেখো এখন এটা কিভাবে তুমি মনে রাখবা, তুমি প্রথমে দেখো মূল, ময় দীর্ঘ ল, মূল কয়টা বর্ণ? দুইটা। কাণ্ডে কয়টা বর্ণ? ক, মূর্ধন্য আর ড, তিনটা। দেখো বহু বর্ণ কোথায় আছে, মূলে নাকি কাণ্ডে? অবভিয়াসলি কাণ্ডে, যেহেতু তিনটা তার মানে বহু বর্ণ আছে, সেই জন্য কাণ্ডের রোম হবে বহুকোষী। ক্লিয়ার তো? আর ঠিক এর বিপরীত মূলের রোম হবে এককোষী। এখন দেখো মূল আর কাণ্ডে দুইটা কথার ভিতরে যুক্ত বর্ণ কোথায় আছে? যুক্ত বর্ণ কোথায় আছে? দেখো কাণ্ড কথাটাই যুক্ত বর্ণ আছে, সুতরাং এই কাণ্ডের রোম হবে কিউটিকল যুক্ত। আর যেহেতু মূলে কোনো যুক্ত বর্ণ নাই, সুতরাং মূলে হবে কিউটিকল বিবর্জিত। ক্লিয়ার? ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। এখন দেখো আমি ওই যে বললাম যে কিউটিকল, কিউটিন, কাইটিন, এইগুলো অনেকে প্রশ্ন করছো ভাই, এইগুলো তো বুঝি না ভাই, এইগুলোর ভিতরে গুলায়ে যায়, কি করব ভাই? ঠিক আছে, এখন দেখো আশা করি এখন থেকে মনে থাকবে। যদিও গতদিন ভাই খুব ডিটেইলস ব্যাখ্যা করছে, আমি আরেকটু ডিটেইলস তোমাদের বলার চেষ্টা করব। দেখো কি কি আছে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করছি, বললাম যে মনে করো কাইটিন আর কিউটিন। দেখো কাইটিন কি, কাইটিন জানার আগে তোমরা কোষ রসায়ন অধ্যায়ে গ্লুকোজ পড়েছো? ইন্টারমিডিয়েট লেভেলে অবশ্যই গ্লুকোজ পড়েছো, অবশ্যই গ্লুকোজ পড়েছো। দেখো গ্লুকোজটা আসলে কি, গ্লুকোজের সংকেতটা কি? CHO থাকবে, এখানে 6টা কার্বন থাকবে, 2 3 4 5 6, 6টা কার্বন থাকবে, প্রত্যেকের একটা হাতে OH, একটা H, একটা OH, একটা H, একটা OH, একটা H, OH, H, OH, H, H, এরকম থাকলো। সব লেখা তো অত সম্ভব নয়, মনে করবে একদিকে OH একদিকে H এভাবে আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা গ্লুকোজ, তাই না? তোমরা কোষ রসায়নে ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছো, এখন লেকচারেও হয়তো বা করতে পারো। দেখো এই গ্লুকোজের এই যে মূলক হিসাবে কি আছে, মেইন কার্যকারী মূলক হিসাবে অ্যালডিহাইড আছে, এটা আমাদের আলোচ্য বিষয় না। দেখো গ্লুকোজের প্রত্যেকটা কার্বনে, এই কার্বনগুলোতে দেখো একটা OH আছে একটা H আছে, একদিকে OH একদিকে H, একদিকে OH একদিকে H, এরকম আছে। এখন যদি এমন হয় যে একটা OH কে লাথি মেরে তাড়ায় দেয়া হয় এবং সেখানে NH2 অর্থাৎ অ্যামিন মূলক এসে বসে যায়, অর্থাৎ যদি এই OH মূলককে অ্যামিন মূলক প্রতিস্থাপন করে দেয়, অর্থাৎ OH মূলককে সরায়ে অ্যামিন মূলক এসে যদি বসে, তখন তার নাম হবে, আগে নাম ছিল কি গ্লুকোজ, এখন নাম হবে গ্লুকোজ অ্যামিন। ক্লিয়ার তো? অর্থাৎ গ্লুকোজের একটা OH মূলক ছড়ায়ে NH2 অর্থাৎ অ্যামিন মূলক এসে যুক্ত হয়েছে, দ্যাট ইজ গ্লুকোজ অ্যামিন। এখন মনে করো অনেকগুলো এই যে গ্লুকোজ অ্যামিন, একটা গ্লুকোজ অ্যামিন আর একটা গ্লুকোজ অ্যামিন আর একটা গ্লুকোজ অ্যামিন পর 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 যুক্ত হয়েছে, হয়ে একটা পলিমার গঠন করেছে। যদি অনেকগুলো গ্লুকোজ অ্যামিন পরপর 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 যুক্ত হয়ে একটা পলিমার গঠন করে, তখন সেই পলিমারকে বলা হবে কাইটিন। সেই পলিমারকে কি বলা হবে? কাইটিন। ক্লিয়ার তো? সেই পলিমারকে বলা হবে কাইটিন। তাহলে আমরা দেখলাম যে গ্লুকোজের একটা OH যদি NH2 বা অ্যামিন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তার নাম হচ্ছে গ্লুকোজ অ্যামিন। এবং এই গ্লুকোজ অ্যামিন গুলো যদি একটা একটা আরেকটা আরেকটা পর 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 মিলিত হয়ে কোনো পলিমার গঠন করে, তখন সেই পলিমারের নাম হচ্ছে কাইটিন। ক্লিয়ার তো? তাহলে আমরা দেখছি যে এই কাইটিন কি জাতীয় পদার্থ? কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, কারণ আমরা জানি এই যে গ্লুকোজ এক ধরনের কার্বোহাইড্রেট। এখন এই কাইটিন কোথায় থাকে ভাই? দেখো কাইটিন থাকে মেইনলি
এই যে কাঁকড়া, চিংড়ি এর গায়ের উপর যে শক্ত আবরণ, দ্যাট ইজ কাইটিন। এগুলো কি কাইটিন দিয়ে গঠিত। তারপর ছত্রাকের গায়ের উপরেও থাকে অনেক সময় কাইটিন। ক্লিয়ার তো? এখন তোমার প্রশ্ন, ভাই কিউটিন কি? কিউটিন হচ্ছে এক ধরনের লিপিড জাতীয় পদার্থ। কি? লিপিড জাতীয় পদার্থ। তাহলে কাইটিন কি ছিল? কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। আর কিউটিন কি? লিপিড জাতীয় পদার্থ। এই মনে করো কোনো একটা পদার্থের গায়ের উপরে এই যে কিউটিন যুক্ত আছে, তখন তাকে আদর করে বলা হয় যে এই বস্তুটা কিউটিকল যুক্ত। ক্লিয়ার তো? তখন কি বলা হচ্ছে? বস্তুটা কিউটিকল যুক্ত। ঠিক আছে? তাহলে আমার বিশ্বাস যে কাইটিন আর কিউটিন আর কিউটিকল এই জিনিসগুলো তোমাদের আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? এখন চলে আসো, আমরা পরবর্তীতে চলে আসব। তোমাদের এগুলো সবই বুঝতে পারছো, সবই বুঝতে পারছো, সবই বুঝতে পারছো। এখন তোমরা অনেকে প্রশ্ন করছো, ভাই সবই তো বুঝলাম, কিন্তু ভাই এই যে পেরিব্লেম ভাজক টিস্যু হেতি আবার কোত্থেকে আসলো? তোমরা অনেকে এই পেরিব্লেম ভাজক টিস্যু যে কোত্থেকে আসছে এটা বুঝতে পারছো না। কেননা ভাই এই যে ভাজক টিস্যু কতগুলো শ্রেণী বিভাগ পড়লাম, প্রাইমারি, প্রারম্ভিক, সেকেন্ডারি, কত কিছু পড়লাম, পার্শ্বীয়, তারপর শীর্ষস্থ, কত পড়লাম। ভাই এই পেরিব্লেম ভাজক টিস্যু তো কোথাও পেলাম না। এটি এটা কোত্থেকে আসলো ভাই? দেখো, আসলে পেরিব্লেম ভাজক টিস্যু ভাজক টিস্যুর বেসিক শ্রেণী বিভাগের ভিতরে না। পেরিব্লেম ভাজক টিস্যু কোত্থেকে এসছে দেখো, প্রাইমারি ভাজক টিস্যু আবার কিছু সাব ডিভিশনে বিভক্ত। প্রাইমারি ভাজক টিস্যু কি কিছু সাব ডিভিশনে বিভক্ত, অর্থাৎ মেইন কি প্রাইমারি আছে, প্রারম্ভিক আছে, আর সেকেন্ডারি ভাজক টিস্যু আছে। এবং প্রাইমারি ভাজক টিস্যু আবার কিছু সাব ডিভিশনে বিভক্ত, তার ভিতরে একটা হচ্ছে পেরিব্লেম। একটা কি? পেরিব্লেম। পয় রফালা হয়ে গেছে, আসলে এটা রফালা না। ঠিক আছে, যাই হোক, এটা কি প্রাইমারি ভাজক টিস্যুর একটা সাব ডিভিশন হচ্ছে পেরিব্লেম ভাজক টিস্যু। এখন এই পেরিব্লেম ভাজক টিস্যু থেকেই মূলত এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা গঠিত হয়েছে। ক্লিয়ার সবাই? ওকে। এখন প্রশ্ন করছো যে ঠিক আছে, এই অধ্যায়ে তোমাদের আর খুব বেশি প্রশ্ন ছিল না, মোটামুটি তোমরা সবাই বুঝছো। এখানে একজন বা কয়েকজন প্রশ্ন করছো, ভাই এন্ডার্ক, এক্সার্ক, মেসার্ক, প্রোটোজাইলেম, মেটাজাইলেম এইগুলো তো ভাই বুঝি না, এইগুলো তো ভাই বুঝি না, বা মাথায় ঢোকে না, বা মাথায় থাকলেও খুব দ্রুত হারায় যায়। এইগুলো কি করব? দেখো, এইগুলো কি করবা, এগুলোর জন্য তোমার কিছু শর্টকাট টেকনিক আমি শিখাই দিই। তার আগে তুমি জানো যে জাইলেম কি? যেহেতু প্রথমে লেকচার হয়ে গেছে সেজন্য আমি আর ভেঙে চুরে সবগুলো দেখাচ্ছি না। দেখো, জাইলেমের আগে, জাইলেম হচ্ছে এক ধরনের পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু, তাই না? এখন এই পরিবহন বা ভাস্কুলার টিস্যু, আচ্ছা বলো তো, আমাদের দেহে অর্থাৎ মানুষের দেহে ভাস্কুলার টিস্যু তন্ত্র কি দিয়ে গঠিত? ভাস্কুলার বা পরিবহন কি এই যে মনে করো আমরা খাবার দাবার খাচ্ছি, যাচ্ছে তো পেটে, পেট থেকে কেমনে ব্রেন খাবার পাচ্ছে, কেমনে হাত খাবার পাচ্ছে, আমরা হাত নাড়াচ্ছি, কেমনে পা খাবার পাচ্ছে বা পা পুষ্টি পাচ্ছে। তাহলে কেউ না কেউ তো আছে যে এইগুলো পরিবহন করছে, তাই না? আমাদের দেহ তো কেউ আছে যে এগুলো পরিবহন করছে, সে কি? পরিবহন টিস্যু। এখন দেখো, আমাদের এই যে সারা দেহে যে পুষ্টি পদার্থ বা খাদ্যদ্রব্য পরিবহন করে, সে হচ্ছে রক্ত। ক্লিয়ার তো? সে কি? রক্ত। রক্ত পরিবহন করে, কিন্তু এই রক্ত যেই তন্ত্রের মাধ্যমে পরিবহন করে, দ্যাট ইজ রক্ত সংবহন তন্ত্র। ক্লিয়ার তো? এখন এই রক্ত সংবহন তন্ত্র আবার কিছু অঙ্গে দিয়ে গঠিত, যেমন একটা আছে হৃৎপিণ্ড, শিরা, ধমনী, এই অঙ্গগুলো। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো তো যে মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? কয়? 4 প্রকোষ্ঠ, তাই না? হ্যাঁ, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে উদ্ভিদেরও তো এরকম পরিবহনের প্রয়োজন, উদ্ভিদের খাবার তো সব জায়গায় তৈরি হয় না, এই খাবার কে পরিবহন করে?
পরিবহন করলো। উদ্ভিদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বলো তো? কত কত? উদ্ভিদের কত কত প্রকোষ্ঠ বিশিষ্ট? 2। উদ্ভিদের আসলে হৃৎপিণ্ডই থাকে না। উদ্ভিদের হৃৎপিণ্ড থাকে না, রক্ত থাকে না, শিরা ধমনী কিছুই থাকে না। উদ্ভিদের কিছুই থাকে না। তাহলে উদ্ভিদের এই যে পরিবহনটা কে করে? উদ্ভিদের তো কেউ একজন থাকতে হবে যে পরিবহন করতেছে। ভাই সাউন্ড প্রবলেম হচ্ছে? না, সাউন্ড তো ঠিক আছে ভাই। ঠিক আছে। ঠিক সাউন্ড আছে। ঠিক আছে ভাই। তাহলে যারা বলছো সাউন্ড প্রবলেম, তোমাদের হয়তো ওখানে নেট প্রবলেম আছে। সাউন্ড ঠিক আছে। এখন দেখো তাহলে দেখো, উদ্ভিদের হৃৎপিণ্ড নেই, শিরা নেই, ধমনী নেই, কৈশিক জালিকা নেই, তাহলে উদ্ভিদের পুষ্টি পদার্থ কিভাবে পরিবহন হয়? এটা তো ভাবার বিষয়। তাহলে দেখো দেখো উদ্ভিদ, আমরা জানি সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড লাগবে, পানি লাগবে। পানি উদ্ভিদ কোত্থেকে নাই? মূল থেকে নাই। কার্বন ডাই অক্সাইড কোত্থেকে নাই? পাতার মাধ্যমে, ওই যে বাতাস থেকে নাই বা বায়ু থেকে নাই। তাহলে এই যে মূল থেকে পানি নিল, এই পানি তো সালোক সংশ্লেষণের জন্য অবশ্যই পাতায় যাওয়া লাগবে, কেননা পাতায় ঘটে সালোক সংশ্লেষণ। তাহলে কেউ না কেউ তো এই পানিকে বহন করে পাতায় নিয়ে যাচ্ছে, তাই না? এবং ওই যে পাতায় যে খাবার তৈরি হলো সালোক সংশ্লেষণের পরে, শর্করা জাতীয় খাদ্য তৈরি হলো, ওই খাদ্য তো উদ্ভিদের ব্যবহারের জন্য পুরা দেহে পাঠাইতে হবে। তাহলে কেউ না কেউ ওই খাদ্য আবার সারা দেহে পাঠাচ্ছে। এখন কে পাঠাচ্ছে প্রশ্ন তো আসলো, কেননা উদ্ভিদের রক্ত নেই, হৃৎপিণ্ড নেই, শিরা নেই, ধমনী নেই। তাহলে উদ্ভিদের যেহেতু এগুলো নাই, রক্ত শিরা, তাহলে উদ্ভিদের কিছু না কিছু তো আছে যে যারা এগুলো বহন করে নিয়ে যায়। দ্যাট ইজ পরিবহন তন্ত্র বা ভাস্কুলার টিস্যু তন্ত্র বা পরিবহন টিস্যু তন্ত্র। এই ভাস্কুলার টিস্যু তন্ত্রে 2 ধরনের কোষ থাকে, যারা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েম। ক্লিয়ার তো? জাইলেম আর ফ্লোয়েম। এখন দেখো, এই যে জাইলেম ও ফ্লোয়েম, এর ভিতরে এই জাইলেম সম্পর্কে কিছু প্রশ্ন তোমাদের আসছে যে ভাই এই জাইলেম সম্পর্কে কিছু জিনিস আমরা বুঝছি না, যে জাইলেম আবার নাকি বড় হচ্ছে, ছোট হচ্ছে, এ আবার মেটা হচ্ছে, প্রোটো হচ্ছে, এগুলো আবার কি? দেখো, এই জাইলেম আবার 2 ধরনের হয়। একটা হচ্ছে কিছু কিছু জাইলেম আছে যেগুলো অনেক সরু হয়, সেগুলো হচ্ছে যেগুলো সরু গর্তযুক্ত, সেগুলোকে বলা হচ্ছে প্রোটোজাইলেম। কি? প্রোটোজাইলেম। আর যেগুলো মোটা বা বড়, সেই জাইলেম গুলোকে বলা হচ্ছে মেটা। মোটা মানে কি? মেটা মানে মোটা, মোটা মানে বড়। ঠিক আছে? তাহলে মেটা জাইলেম কি হবে? বড়। আর প্রোটোজাইলেম কি হবে? সরু, ছোট। তাহলে আমি যদি একটা মনে রাখি যে মেটা মানে বড় বা মেটা মানে মোটা, মোটা মানে বড়, তাহলে বাকিটা যে প্রোটো হবে সেটা কিন্তু আমাদের ভুল যাবে না। মনে করো আমি একটা মানুষকে বলছি আমি পিটায়ে টাঙায় রাখছি তার, এবং বলছে তার মাথা আমি নিচে দিয়ে টাঙায় রাখছি, তার পা যে পরে আছে সেটা কি বলা লাগে? বলা লাগবে না। সুতরাং তুমি মেটাজাইলেম যে বড় এইটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে প্রোটোজাইলেম যে সরু এটা মনে রাখা কোনো সমস্যা নাই। ঠিক আছে? এখন তোমাদের মনে রাখতে হবে যে মূল আর কাণ্ড দুইটা 2 রকম। দেখলে না, যখন মূল রোম কাণ্ড রোম পড়ালাম, মূলের রোম একরকম, কাণ্ডের রোম একরকম এবং পরস্পর বিপরীত। ঠিক এই জাইলেমের অবস্থানও মূলে একরকম আর কাণ্ডে আর একরকম হবে। ক্লিয়ার তো? এখন দেখো, এটা তুমি একটা জিনিস দিয়ে মনে রাখবা, মামা কে। মামা কে, মামাকে দিয়ে কি মনে রাখবা? মূলে, মতে মূলে, মতে মেটাজাইলেম, কতে কেন্দ্রে। 2টা জিনিস। একটা মনে করো এটা মূল, এইটা মনে করো কেন্দ্রের দিক, আর এটা হচ্ছে পরিধির দিক। ঠিক আছে? পরিধি মানে কি? একদম কিনারা। আর কেন্দ্র মানে কি? একদম সেন্টার। তাহলে মূলে, মূলে থাকে মেটাজাইলেম কেন্দ্রের দিকে, তাহলে মূলে প্রোটোজাইলেম কোন দিকে থাকবে? অবশ্যই তার বিপরীত, মেটাজাইলেমের বিপরীত। তাহলে প্রোটোজাইলেম কি থাকবে? পরিধির দিকে। আশা করি এরপরে এই জিনিসগুলো আর কেউ ভুলবে না। ঠিক আছে? তাহলে মামাকে দিয়ে মনে রাখো যে মূলে মেটাজাইলেম কেন্দ্রে, মূলে মেটাজাইলেম কেন্দ্রে। তার মানে মূলে প্রোটোজাইলেম কি? পরিধি, একটার বিপরীত আর একটা। আর আমি কি বলছি, মূলে প্রোটোজাইলেম মেটাজাইলেমের অবস্থান তোমাদের আশা করি আর ভুল হবে না। এখন মূল আর কাণ্ড পরস্পর বিপরীত না?
মূলে যা হবে কাণ্ডে তার বিপরীত। তাহলে এখানে মূলে যেহেতু মেটাজাইলেম কেন্দ্রে, তাহলে কাণ্ডে কি, কাণ্ডে প্রোটোজাইলেম কেন্দ্রে হবে, আর কাণ্ডে হচ্ছে মেটাজাইলেম পরিধিতে হবে। সুতরাং একটা জিনিস মনে রাখবা, মূলের ক্ষেত্রে যদি মনে রাখো কাণ্ড ঠিক তার বিপরীত। ক্লিয়ার তো? দেখো তাহলে মূলে মেটাজাইলেম কেন্দ্রে আর মূলে প্রোটোজাইলেম পরিধিতে, ঠিক কাণ্ডে মেটাজাইলেম পরিধিতে আর প্রোটোজাইলেম কেন্দ্রে। এখন দেখো, এখন দুইটা কথা তোমাদের উল্টায় যায় যে ভাই কোনটা কি হবে। একটা হচ্ছে এক্সার্ক আর একটা হচ্ছে এন্ডার্ক। কে কাণ্ডে থাকে কে মূলে থাকে এই জিনিসটা তোমরা ভুলে যাও। দেখো কাণ্ড কথাটার ভিতরে কি আছে, কাণ্ড কথাটার ভিতরে মূর্ধন্য ৯ আছে। দেখো এন্ডার্কের ভিতরেও মূর্ধন্য ৯ আছে। তাহলে কাণ্ডে কি থাকে, এন্ডার্ক। মনে থাকবে তো, কাণ্ডে কি থাকে, এন্ডার্ক। এখন তাহলে এক্সার্ক কোথায় থাকে, ঠিক কাণ্ডের বাকি কি আছে, মূল, মূলে থাকে এক্সার্ক। তাহলে এন্ডার্ক থাকে কাণ্ডে, এক্সার্ক থাকে মূলে। এখন আরেকটা জিনিস আছে, সেই জিনিসের নাম মেসার্ক। এখন প্রশ্ন থাকে ভাই এই মেসার্ক কোথায় থাকে, বা মেসার্ক কোথায় থাকে? এটা হচ্ছে কাণ্ড মূল বাদেও আর একটা জিনিস আছে, সে হচ্ছে পাতা। তোমরা 9-10 বা ইন্টারমিডিয়েট একটা কথা শুনছো যে পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলা হয়। পাতার যে গ্রাউন্ড টিস্যু তাকে কি বলা হয়, মেসোফিল বলা হয়, তাই না? তাহলে এই মেসোফিল যেহেতু পাতায় থাকে, নিশ্চিত পাতার নাম হবে কি, মেসার্ক। ক্লিয়ার তো? ওকে, আশা করি তোমরা সবাই বিষয়গুলো বুঝেছো। এখন এই অধ্যায়ে তোমাদের আর তেমন কোনো প্রশ্ন নাই। এই অধ্যায়ে তোমাদের আর প্রশ্ন আর নাই। আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব ইনশাল্লাহ। আমাদের আগের অধ্যায় মোটামুটি শেষ, এবং আশা করি তোমরা এই অধ্যায় থেকে যে পরীক্ষাটা হবে তোমরা খুব ভালো একটা পরীক্ষা দিবা, খুবই ভালো একটা পরীক্ষা দিবা। এখন নতুন অধ্যায় শুরু করব। অনেকে বলতে পারো ভাই পড়াশোনা তো অনেকক্ষণই করলাম, এবার বলেন ভাই পড়ি তো মনে তো থাকে না। ভাই ভাই আমার কথা হচ্ছে আমি পড়ি কিন্তু মনে তো থাকে না। আবার কেউ কেউ বলে ভাই কেমনে পড়বো, ভাই কয় ঘন্টা পড়বো, ভাই খুব ঘুম লাগে, ভাই কি করব? এই প্রশ্নগুলো এই অ্যাডমিশন সময়ে তোমাদের কাছ থেকে খুবই শুনতে হয়, এবং তোমাদের কাছে কি এই প্রশ্নটা আমার নিজেরই ছিল যে ভাই কতটুকু পড়বো, ভাই কেমনে কি করব। এই প্রশ্ন আমার নিজেরই ছিল অ্যাডমিশন সময়। কেননা এই সময় তোমরা ভাবো আল্লাহ চান্স হবে কি, যারা অনেক ভালো পাচ্ছ তাদেরও এরকম হয়, যারা একটু কম নাম্বার পাচ্ছ তাদেরও এরকম হয়। সুতরাং তোমাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে। দেখো এই সময়টাতে তোমরা 3টা কাজ খুব বেশি করবা। কয়টা কাজ? 3টা কাজ খুব বেশি করবা। এক, প্রচুর পড়তে হবে। ভাই এ কি করলেন? এ তো আমরা নিজেরাই জানি, এটা আবার আপনার কাছ থেকে শুনতে হবে এরকম কিছু না।
প্রচুর তো পড়তেই হবে। ঠিক আছে, গেল। 2, প্রচুর খাইতে হবে। কেননা তুমি পড়ে রাখবা কই ব্রেনে? ব্রেনকে যদি তুমি খাবার না দাও, ব্রেনে থাকবে না। সুতরাং প্রচুর খাইতে হবে। তোমরা বলবা ভাই এও তো জানি প্রচুর খাইতে হবে। ঠিক আছে, 3 নম্বর বিষয় হচ্ছে প্রচুর ঘুমাইতে হবে। এখন তোমরা বলবা ভাই এ আপনি কি বললেন, প্রচুর ঘুমাইলে হয় নাকি? ঠিক আছে, শোনো। আবার তোমরা বলতে পারো ভাই দিনও কি প্রচুর ঘন্টায় হয়ে যাবে? আসলে না। দেখো আমি 3টা জিনিস বলছি, প্রচুর পড়তে হবে, প্রচুর খাইতে হবে এবং ঘুমাইতে হবে। পড়তে হবে কেন? না পড়লে চান্স হবে না, এটা নিশ্চিত। খাইতে হবে কেন? আমরা যে পড়াশোনা করছি এইটা আমাদের ব্রেনে যাচ্ছে। ব্রেনকে তুমি যদি খাবার না দাও, সেই ব্রেন কাজ করবে? করবে না। 3 নম্বর বিষয় হচ্ছে প্রচুর ঘুমাইতে হবে। এই জিনিসটা নিয়ে তোমাদের যত অবজেকশন, যে ভাই না কেমনে কি ভাই, বেশি ঘুমাইলে কি চান্স হয় নাকি? ভাই দেখো, ঘুম এই জন্যই প্রয়োজন। তুমি যতই পড়াশোনা করছো, অর্থাৎ ব্রেনটা মনে করো একটা গরু, তুমি গরুকে সারাদিন পরিশ্রম করাইলা কিন্তু কোনো বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ দিলে না, সেই গরুকে ভালো করে কাজ করবে? করবে না। দেখো তুমি যদি প্রয়োজন মতো না ঘুমাও, তাহলে তুমি অনেক পড়াশোনা করবা, অনেক পড়াশোনা করবা, 18 ঘন্টা, 20 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা পড়াশোনা করবা, কিন্তু তোমার ব্রেনে সেটা থাকবে না। সুতরাং এই ব্রেনকে রেস্ট দিতে হবে। এখন দেখো, আমি যে 3টা কথা বললাম, খাওয়া, ঘুম, পড়া, এই তিনটা বাদে যেই সময়গুলো আছে সেই সময়গুলো কম ব্যয় করতে হবে। অর্থাৎ তুমি ফেসবুকে এই সময় কোনো প্রয়োজন নাই, জাস্ট অনলাইন ভিত্তিক পড়াশোনার জন্য যেইটুকু লাগে, রেটিনার সাথে সংশ্লিষ্ট থাকার জন্য যেইটুকু অনলাইনে থাকা লাগবে, শুধু সেইটুকু। এর বাইরে কোনো সময় ব্যয় করা যাবে না। আর একটানা অনেকক্ষণ পড়তে আমাদের কারোরই ভালো লাগে না। সুতরাং পড়াশোনা করবা, পড়তে পড়তে যখন একটু ভালো লাগবে না, তখন একটু বিশ্রাম নাও, তোমার যে জিনিসটা ভালো লাগে সেই কাজটা করো। দেখা যাচ্ছে পড়তে পড়তে তুমি একটু অজু করে আসলে, এসে 2 রাকাত নামাজ পড়লে, দেখবা ব্রেনটা একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং একটানা পড়ার দরকার নেই। এবং আমার পরামর্শ হচ্ছে ঘুম মাথায় রেখে, ঘুম চোখে রেখে পড়াশোনা করবা না, কেননা সে পড়া আসলে পড়া হবে না। ঠিক আছে, পড়বা কিন্তু আসলে কাজে লাগবে না। ঠিক আছে ভাই, কত ঘন্টা ঘুমাবো ভাই, এই প্রশ্ন আর করবা না, আশা করি আর করবা না। তোমার যতটুকু লাগে, তুমি মনে করো 2 ঘন্টা, দিন 2 ঘন্টা ঘুমাইলে তোমার মনে হয় যে ব্রেনটা একদম শান্তিতে আছে, 2 ঘন্টা ঘুমাইলে যদি শান্তিতে থাকে তুমি দিন 2 ঘন্টা ঘুমাবা। তোমার 5 ঘন্টা ঘুমাইলে যদি ব্রেন শান্তিতে থাকে, 5 ঘন্টা ঘুমাবা। তোমার যদি 8 ঘন্টা ঘুমানো লাগে ব্রেনকে শান্তি দেওয়ার জন্য, তুমি 8 ঘন্টা ঘুমাবা, কোনো ব্যাপার না। ঘুম প্রয়োজন, প্রয়োজনীয় জিনিস অবশ্যই করতে হবে। ঠিক আছে, সুতরাং ঘুমাবা, কিন্তু এই ঘুম, খাওয়া, পড়া বাদে সময় ব্যয়টা বেশি করা যাবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন দেখো ভাই, বই হাতে নিলেই তো ঘুম ধরে। দেখো ভাই, বই হাতে নিলে ঘুম ধরবে। শোনো, বই পড়াশোনার কয়েকটা পদ্ধতি আছে। তুমি যখন পড়াশোনা করবা, অবশ্যই তুমি টেবিলে পড়াশোনা করবা, কখনোই বেডের উপরে পড়াশোনা করবা না। টেবিলে পড়াশোনা করলে মনোযোগ থাকবে। এমনকি ক্লাস করছো, অবশ্যই টেবিলে বসে ক্লাস করবা। শুয়ে শুয়ে, বেডে বসে বসে ক্লাস করা যাবে না। মনোযোগ টেবিলে ভালো থাকবে। এবং তুমি যখন পড়াশোনা করবা, বই নিয়ে পড়াশোনা করবা, ফোনটা তুমি একটু দূরে রাখবা। কেননা ফোন যেই কাছে থাকবে, একটু পরে এই মেসেঞ্জারে টুং করে শব্দ আসবে আর মনটা পাং করে ঘুরে ঘুরে ওইদিকে চলে যাবে। তখন আমরা চ্যাটিং, পড়াশোনা আর হবে না, করবে আমাদের চিটিং। ঠিক আছে, সুতরাং এখন আমরা চলে যাব পড়াশোনায়। নগ্নবীজি, আবৃতবীজি, এখানে তোমাদের কিছু প্রশ্ন ছিল, বিশেষ করে এই যে নগ্নবীজি, আবৃতবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমাদের কিছু প্রশ্ন ছিল। দেখো, তার আগে বলে নিই, তোমাদের কিছু বেসিক প্রশ্ন থাকে সব সময়, তোমাদের কিছু বেসিক প্রশ্ন থাকে, যে স্পোরোফাইট কি, গ্যামেটোফাইট কি, ডিপ্লয়েড কি, হ্যাপ্লয়েড কি। এই প্রশ্নটা সব সময় তোমাদের ভিতরে থাকে। এই প্রশ্নগুলোর কিছু অ্যান্সার তোমাদের ভিতরে তৈরি করে নিতে হবে এবং তোমরা
বুঝতে হবে যে এগুলো একদম বেসিক জিনিস, এগুলো তোমাদের জানতেই হবে। সেক্ষেত্রে দেখো তুমি কেমনে কি করবা। শোনো, স্পোরোফাইট, গ্যামেটোফাইট, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড সম্পর্কে পড়াবো। এইগুলো অবশ্যই 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 মনে রাখবে এবং আশা করি তোমরা মনোযোগ দিয়ে পড়লে মনে থাকবে। দেখো শোনো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করছি। আচ্ছা ভাইয়া বলো তো, যে আমাদের দেহে যে কোষগুলো আছে, দেহ কোষগুলোতে, মানুষের দেহ কোষগুলোতে কয়টা ক্রোমোজোম থাকে? কয়টা ক্রোমোজোম থাকে? এখন তোমরা বলবা ভাই 23 জোড়া, কেউ বলবা ভাই 46টা। হ্যাঁ 46, 23 জোড়া মানেও তো 46। কিন্তু ভাই এই 46টা আমরা কেন 23 জোড়া বলছি? তাহলে নিশ্চয় এরা জোড়ায় জোড়ায় থাকে, বোঝাই যাচ্ছে এরা জোড়ায় জোড়ায় থাকে। দেখো মানুষের যে ক্রোমোজোম, একটা স্বাভাবিক কোষে 46টা থাকে, অর্থাৎ কি 23 জোড়া ক্রোমোজোম থাকে, তাই না? দেখো একটা মানুষের যখন জন্ম হয় তখন এই যে মাতৃকোষ অর্থাৎ মায়ের দেহের কোষ, সে মায়ের দেহের যে মাতৃকোষ সেটা মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, হয়ে 23টা ক্রোমোজোম বিশিষ্ট একটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। অর্থাৎ এখানে পিতার দেহের যে মাতৃকোষ সেটা বিভাজিত হয়ে 23টা ক্রোমোজোম বিশিষ্ট একটা হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। মায়ের দেহেরটাই বলা হচ্ছে স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, পিতার দেহেরটা বলা হচ্ছে পুংগ্যামেট বা শুক্রাণু। এখন এদের মিলনের ফলে 46 ক্রোমোজোম বিশিষ্ট একটা জাইগোট তৈরি হচ্ছে। 46 ক্রোমোজোম বিশিষ্ট একটা জাইগোট তৈরি হচ্ছে। তার মানে দেখো, যারা উন্নত উদ্ভিদ বা প্রাণী, তাদের ক্ষেত্রে তার ক্রোমোজোমের অর্ধেক আসছে মায়ের দেহ থেকে, অর্ধেক আসছে পিতার দেহ থেকে। কি বললাম? তার যে ক্রোমোজোম তার অর্ধেক আসছে মায়ের দেহ থেকে, অর্ধেক আসছে পিতার দেহ থেকে। ঠিক আছে? এখন যেহেতু অর্ধেক মায়ের দেহ থেকে এবং অর্ধেক পিতার দেহ থেকে আসছে, সেই জন্য একে বলা হচ্ছে 23 জোড়া। অর্থাৎ এই যে 23টা জোড়ায় জোড়ায় অবস্থায় থাকছে, অর্থাৎ দুইটা পাশাপাশি থাকছে, এরকম দুইটা পাশাপাশি থাকছে। অর্থাৎ উন্নত উদ্ভিদ আর প্রাণীদের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। এবং এই যে জোড়ায় জোড়ায় থাকে, এদেরকে তোমরা আগের দিন পড়ছো B6 লেকচারে, হোমোলোগাস ক্রোমোজোম বলে, যে সম আকৃতির সমগুণ সম্পন্ন পড়ছো না, হোমোলোগাস ক্রোমোজোম। তার মানে আমরা দেখছি যারা উন্নত উদ্ভিদ বা প্রাণী, এদের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো অর্ধেক মায়ের দেহ থেকে, অর্ধেক পিতার দেহ থেকে আসে এবং তারা জোড়ায় জোড়ায় অবস্থান করে। যদি 46টা হয় তাহলে 23 জোড়া, যদি 44টা হয় তাহলে 22 জোড়া। কেননা উন্নত উদ্ভিদ আর প্রাণীতে কখনোই বিজোড় সংখ্যক থাকতে পারে না। ঠিক আছে? তাহলে দেখো তখন এদেরকে বলা হচ্ছে 2n। যেহেতু জোড়ায় জোড়ায় থাকছে তখন তাদেরকে বলা হচ্ছে 2n। 2n মানে কি, n n n এর মান যদি 1 দাও তাহলে 2 1 কে 2, n এর মান যদি 2 দাও তাহলে 2 2 4। ঠিক আছে? অর্থাৎ এরা জোড়ায় জোড়ায় থাকছে। তখন এদেরকে বলা হচ্ছে ডিপ্লয়েড। মোনো মানে কি এক, দুই দুই কি ডাই, ডাই থেকে আসছে ডিপ্লয়েড, অর্থাৎ এরা জোড়ায় জোড়ায় থাকবে। ঠিক আছে, এদের ক্রোমোজোম গুলো। কিন্তু অনুন্নত উদ্ভিদ যারা, তাদের ক্ষেত্রে এই যে জোড়ায় জোড়ায় আর থাকে না, তাদের ক্রোমোজোম গুলো এই যে স্বাভাবিকভাবে একটা একটা থাকে, তাদের ক্রোমোজোম গুলো একটা একটা থাকে। যেহেতু একটা একটা থাকে সেজন্য এদেরকে বলা হচ্ছে এন বা হ্যাপ্লয়েড। এন বা হ্যাপ্লয়েড। ক্লিয়ার তো? তাহলে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড আমরা বুঝতে পারছি। সুতরাং যাদের দেহে কোষে ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে তাদেরকে ডিপ্লয়েড, আর যাদের ক্রোমোজোম গুলো একটা একটা আলাদা আলাদা থাকে তাদেরকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। ডিপ্লয়েডকে দেখানো হয় 2n দিয়ে, হ্যাপ্লয়েডকে দেখানো হয় n দিয়ে। এখন যে সকল উদ্ভিদের দেহ এই যে হ্যাপ্লয়েড, সে তাদেরকে বলা হচ্ছে গ্যামেটোফাইটিক। তাদেরকে কি বলা হচ্ছে? গ্যামেটোফাইটিক। আর যে সকল উদ্ভিদের দেহ এই যে ডিপ্লয়েড, তাদেরকে বলা হচ্ছে স্পোরোফাইটিক। কি বলা হচ্ছে? স্পোরোফাইটিক।
গ্যামেটোফাইটিক, ঠিক আছে, গ্যামেটোফাইটিক আর স্পোরোফাইটিক, মনে থাকবে তো? তাহলে দেখো এই জিনিসটা আশা করি তোমরা আর ভুলবা না, যে ডিপ্লয়েড মানে কি, জোড়ায় জোড়ায় থাকবে, তাকে বলা হচ্ছে টুয়েন। হ্যাপ্লয়েড মানে কি, ক্রোমোজোম গুলো একটা একটা থাকবে, এরা হবে অনুন্নত, এদের দেখানো হয় এন দিয়ে। এবং যাদের দেহে এই হ্যাপ্লয়েড ক্রোমোজোম থাকে তাদেরকে বলা হয় গ্যামেটোফাইটিক উদ্ভিদ। আর যে সকল উদ্ভিদের দেহে ডিপ্লয়েড থাকে অর্থাৎ জোড়ায় জোড়ায় থাকে বা টুয়েন অবস্থায় থাকে তাদেরকে বলা হয় স্পোরোফাইটিক। ক্লিয়ার তো? ওকে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? হুম হুম হুম, হুম। ভাই মোবাইলে কিন্তু এখনো দেখা যাচ্ছে না। হুম, ঠিক আছে। হুম 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 হুম, এবার আসছে। হ্যাঁ, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এখানে অনলাইনে একটু সমস্যা হয়েছিল, সেই জন্য তখন স্লাইড আসেনি। আমি কথা বলার পরেও আমি যেগুলো দেখাইছিলাম আঁকছিলাম সেগুলো তোমরা দেখতে পাওনি। সুতরাং ওইগুলো চিত্র সহকারে আমি আবার একটু দেখাই দিই তোমাদের জন্য, যাতে সুবিধা হয়। কারণ আমি চিত্র আঁকছি, আমি সবকিছু করছি, কিন্তু অনলাইনে নেটে একটু প্রবলেম হওয়ার কারণে এখান থেকে আর কিছু তোমরা দেখতে পাওনি। হয়তো বা আমার কথা শুনছো কিন্তু কিছু দেখতে পাওনি। এখন দেখো, আমরা আবার হ্যাপ্লয়েড ডিপ্লয়েডটা একটু ব্যাখ্যা করব। দেখো,
আমরা জানি আমাদের দেহকোষে কয়টা ক্রোমোজোম থাকে বলতো? আমরা সবাই বলবো ভাই 46টা থাকে, এটা সবাই জানি। আবার কেউ কেউ বলবে ভাই 23 জোড়া থাকে। আসলে সবাই জানি 46টা, তারপরেও আমরা কেন 23 জোড়া বলি? কোনো তো কাহিনী আছে। কি কাহিনী? কারণ এরা জোড়ায় জোড়ায় থাকে, এটা আমরা সবাই জানি যে জোড়ায় জোড়ায় থাকে, সেজন্য এদেরকে বলা হচ্ছে 23 জোড়া। এখন যখন মিওসিস ঘটে তখন মায়ের দেহে কি হয়? একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি হয়, তাদেরকে বলা হচ্ছে ডিম্বাণু। একটা পুরুষ ওই পুরুষ দেহের কোষ থেকে বা পুরুষ দেহের যে মাতৃকোষ আছে সেখান থেকে মিওসিসের মাধ্যমে 4টা অপত্য কোষ তৈরি আছে, তাদেরকে প্রত্যেকে 23টা করে ক্রোমোজোম থাকে, তাই না? এখন দেখো, নিষেক হওয়ার পরে যে জাইগোট তৈরি হয়ে গেল, ওই সেই জাইগোটে আবার কয়টা? 46টা ক্রোমোজোম, তাই না? এখন দেখো, এই 46টা ক্রোমোজোমের কি অর্ধেক এসছে মায়ের দেহ থেকে, অর্ধেক এসছে পিতার দেহ থেকে। তার মানে আমরা দেখছি যে মানুষ বা প্রাণী বা উন্নত উদ্ভিদ সকলের দেহে যে কোষ থাকে, অর্থাৎ এই যে দেহ যে কোষ থাকে বা কোষের ভিতরে যে ক্রোমোজোম থাকে, তার অর্ধেক আসে মায়ের দেহ থেকে, অর্ধেক আসে পিতার দেহ থেকে। এবং এই যে ক্রোমোজোম গুলো তারা কি জোড়ায় জোড়ায় থাকে। তোমরা যখন কোষ বিভাজন পড়ছো, কোষ বিভাজনের ভিতরে হোমোলোগাস ক্রোমোজোম দেখছো না? হোমোলোগাস ক্রোমোজোম কি? সম আকৃতি ও সমগুণ সম্পন্ন ক্রোমোজোম গুলো পাশাপাশি, অর্থাৎ জোড়ায় জোড়ায় থাকে, তাদেরকে বলা হচ্ছে সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম। এখন দেখো, তার মানে আমরা দেখছি যারা উন্নত উদ্ভিদ বা প্রাণী, তাদের ক্ষেত্রে ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে, যার একটা থাকে এই জোড়ার ভিতরে, একটা পিতার দেহ থেকে, একটা মাতার দেহ থেকে। তার মানে আমরা দেখছি উন্নতদের ক্ষেত্রে ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে। জোড়া বলতে কি বোঝায়? 2n, এই 2n বলতে কি জোড় অবস্থা বোঝাচ্ছে, আর শুধু n মানে কি বিজোড় অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো 2n অর্থাৎ এরা জোড়ায় জোড়ায় যেহেতু থাকছে সেই জন্য এদের নাম ডিপ্লয়েড। ডাই মানে কি? দুই, দুই থেকে আসছে ডিপ্লয়েড। ক্লিয়ার তো? ক্লিয়ার তো? তাহলে আমরা দেখছি যারা উন্নত উদ্ভিদ বা প্রাণী, তাদের দেহের ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকছে, সেই জন্য তাদেরকে ডিপ্লয়েড বলছে। এবং যারা অনুন্নত তাদের ক্ষেত্রে ক্রোমোজোম গুলো একটা আলাদা আলাদা থাকছে, অর্থাৎ এরকম আলাদা আলাদা ক্রোমোজোম, সেই জন্য এদেরকে একটা একটা যেহেতু আলাদা আলাদা থাকছে, এদেরকে এন বা হ্যাপ্লয়েড ধরনের বলা হচ্ছে। কি বলা হচ্ছে? এন বা হ্যাপ্লয়েড। তাহলে ডিপ্লয়েড কি হ্যাপ্লয়েড কি তা বুঝলাম, যে যাদের ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে তারা ডিপ্লয়েড, যাদের ক্রোমোজোম গুলো একটা একটা আলাদা আলাদা থাকে তাদেরকে হ্যাপ্লয়েড, ঠিক আছে? এখন যে সকল উদ্ভিদ বা প্রাণীদের দেহে এই যে ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে তাদেরকে বলা হয় স্পোরোফাইটিক। কি বলা হয়? যে সকল উদ্ভিদের ডিপ্লয়েড ক্রোমোজোম তাদেরকে স্পোরোফাইটিক। আর যাদের ক্রোমোজোম গুলো এন অর্থাৎ একটা আলাদা আলাদা থাকে, জোড়াবদ্ধ থাকে না, তাদেরকে বলা হচ্ছে গ্যামেটোফাইটিক। তাহলে স্পোরোফাইটিক, গ্যামেটোফাইটিক, এইগুলো আশা করি আমাদের আর ভুল হবে না, ঠিক আছে? এগুলো আশা করি আমাদের আর ভুল হবে না। দেখো, তাহলে আমরা আবার চলে যাচ্ছি আমাদের পড়াশোনায়। দেখো এরা কি? স্পোরোফাইটিক অসম রেণু প্রসূ। এইটা অনেকে প্রশ্ন করছে, ভাই অসম রেণু প্রসূটা কি? দেখো, উদ্ভিদ রেণু ধারণ করে, আমরা জানি যে পুং রেণু, স্ত্রী রেণু। তোমরা ওই যে শৈবাল ছত্রাকে পড়ছো, জুই স্পোর, তারপরে এইসব অনেক রেণু পড়ছো, তাই না? এখন এই রেণুগুলো দেখতে যদি একই রকম হয়, পুং রেণু আর স্ত্রী রেণু দেখতে যদি একই রকম হয়, তখন তাকে বলা হচ্ছে সমরেণু প্রসূ। আর এইগুলো যদি দেখতে আলাদা আলাদা রকম হয়, তখন তাকে বলা হচ্ছে অসমরেণু প্রসূ, ঠিক আছে? সাউন্ড কি রিপিট হচ্ছে? ভাই সাউন্ড ঠিক আছে। ওকে ওকে, অনেকে আবার দিচ্ছে যে সাউন্ড রিপিট হচ্ছে। ঠিক আছে ভাইয়া। এখন দেখো, এখন আমরা কি দেখব? তোমরা দেখো যে এখানে তোমাদের একটা বেসিক জিনিস জানার আছে, যে দ্বিনিষেক কি, নিষেক কি, ত্রিমিলন কি।
এই জিনিসটা অনেকেই প্রশ্ন করছো যে ভাই ত্রিমিলন তো বুঝছি না, ভাই দ্বিনিষেক কি সেটা বুঝছি না, ভাই এদের এন্ডোস্পার্ম কেন হ্যাপ্লয়েড হচ্ছে, এদের কি ওই যে সেকেন্ডারি নিউক্লিয়াস তো ডিপ্লয়েড, তাহলে এদের এন্ডোস্পার্ম তো ডিপ্লয়েড হওয়ার কথা ছিল। অনেকের অনেক প্রশ্ন আছে। তারপরে এই এখানে মেইনলি নগ্নবীজি উদ্ভিদের ক্ষেত্রে তোমাদের প্রশ্নগুলো এখানেই থাকে যে ভাই এদের হচ্ছে বুঝলাম যে এদের নগ্নবীজি, তার মানে বীজ আছে, তার তার মানে কি এদের ফুল হয় না, বা এদের ফুল কি হয় কি হয় না, বা এদের ফল হয় কি হয় না, এই জিনিসটা তোমাদের অনেক প্রশ্নের জন্ম দেয়। এই জিনিসটা তোমরা একটু দেখো। তার আগে আমরা একটু দেখে আসি যে আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে কাহিনীটা কি ঘটে। আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে দেখো, আবৃতবীজি উদ্ভিদে কি হয়, এটা মনে করো একটা ফুল, মনে করো এটা একটা ফুল আঁকানো, একটু যেরকম হোক তোমরা বুঝে নিও। ফুলের একদম মাঝখানে সেটা কি থাকে, স্ত্রীকেশর। স্ত্রীকেশরের দুই পাশে কি থাকে, পুংকেশর, তাই না? এগুলো আঁকানো ব্যাপার না। স্ত্রীকেশরের কয়টা পার্ট, এটা মনে করো আবৃতবীজি উদ্ভিদের ক্ষেত্রে আমি প্রজননটা তোমাদের দেখাচ্ছি। স্ত্রীকেশরের কয়টা পার্ট, এটা গর্ভাশয়, এটা গর্ভদণ্ড, আর এটা গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে কি থাকে, ডিম্বক, তাই না? গর্ভাশয়ের ভিতরে যেহেতু তোমাদের উদ্ভিদ প্রজনন শেষ, সেহেতু এটা তোমরা বুঝতে পারবা। এই ডিম্বকের ভিতরে একটা থাকে গর্ভযন্ত্র, তার ভিতরে একদম মাঝখানে থাকে দুইটা সেকেন্ডারি নিউক্লিয়াস, আর এখানে থাকে ডিম্বাণু। ডিম্বাণুর দুই পাশে আবার দুইটা কোষ থাকে, তাদেরকে সাহায্যকারী বা সহকারী কোষ বলে। আর এইদিকে আরো তিনটা কোষ থাকে, সেই তিনটাকে বলা হয় প্রতিপাদ কোষ। ঠিক আছে, এখন দেখো কি হয়, পরাগরেণুটা এখানে এসে পতিত হয়, একটা নালিকা তৈরি হয়, নালিকাটা এখানে চলে আসে। আমি শর্টকাটে তোমাদের বলার চেষ্টা করছি, যেহেতু এর আগের দিন করছো। নালিকার সামনে একটা নিউক্লিয়াস থাকে, আর পিছনে দুইটা পুংগ্যামেট তৈরি হয়, তাই না? পিছনে দুইটা পুংগ্যামেট তৈরি হয়। এই এইগুলোকে আমি আর একটু জুম করছি, দেখো এই যে ভ্রূণথলি, অর্থাৎ এই জিনিসটা আমি এখানে একটু জুম করে নিয়ে যাচ্ছি। সেখানে কি হচ্ছে দেখো, এই জিনিসটা কিন্তু বেসিক জিনিস, এটা তোমাদের বেসিক জিনিস, এগুলো একটু বোঝার চেষ্টা করো। এই যে মাঝখানে দুইটা ওই সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে, আসলে এগুলো কিন্তু নিউক্লিয়াস না, এগুলো আসলে কোষই। কেননা এই নিউক্লিয়াসের পাশে একটু সাইটোপ্লাজম এসে যুক্ত হয়। ঠিক আছে, সেকেন্ডারি নিউক্লিয়াস। এখানে কি তিনটা প্রতিপাদ কোষ থাকছে, আর এখানে কি থাকছে, একটা ডিম্বাণু থাকছে, আর দুইটা সহকারী কোষ থাকছে। এখন আমরা দেখি এই যে নালিকা নিউক্লিয়াসের কাজ হচ্ছে এই নালিকাটা জাস্ট এখান থেকে নিয়ে আসা, তাই না? যে নালিকাটা এখানে চলে আসে, সেই নালিকা নিউক্লিয়াসের আজ কাজ থাকে না, নালিকা নিউক্লিয়াস শেষ হয়ে যায়। এখন এই নালিকা নিউক্লিয়াসের পিছনে কয়টা, দুইটা পুংগ্যামেট থাকে। এই দুইটা পুংগ্যামেটের একটা এই যে ডিম্বাণুর সাথে মিলিত হবে, মিলিত হয়ে কি করবে, জাইগোট তৈরি করবে। আর এই যে পুংগ্যামেটের আর একটা মিলিত হবে এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে। সেকেন্ডারিতে কয়টা নিউক্লিয়াস ছিল, দুইটা। আর এখন একটা পুংগ্যামেট এসে মিলিত হচ্ছে, কয়টা হচ্ছে, তিনটা। তিনটাকে কি বলা হচ্ছে, থ্রি এন। যখন একটা এক জায়গায় থাকছিল আমরা বলছিলাম হ্যাপ্লয়েড, দুইটা থাকলে ডিপ্লয়েড, যখন তিনটা একসাথে থাকছে তখন কি বলা হচ্ছে, ট্রিপ্লয়েড। ঠিক আছে, এখন দেখো এখানে নিষেকটা কি। মূলত এই যে একটা পুংগ্যামেটের সাথে একটা ডিম্বাণুর মিলন হলো, দ্যাট ইজ নিষেক। এটা কি, নিষেক। ক্লিয়ার তো? একটা পুংগ্যামেটের সাথে যে একটা ডিম্বাণুর মিলন ঘটলো, দ্যাট ইজ নিষেক। আর এই যে আর একটা পুংগ্যামেট যে কি করলো, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলন ঘটলো, তখন কি এখানে তিনটা তৈরি হয়ে গেল না? তিনটা একসাথে মিলন, আগে অলরেডি দুইটা ছিল, এখন আরো একটা মিলন হলো, তখন একে বলা হচ্ছে ত্রিমিলন। কি বলা হচ্ছে, ত্রিমিলন। ঠিক আছে, নিষেক আর ত্রিমিলন আমরা বুঝলাম। এখন দেখো এই নিষেক আর ত্রিমিলন যখনই একসাথে ঘটবে তার নাম হচ্ছে দ্বিনিষেক। ক্লিয়ার তো? এই নিষেক আর ত্রিমিলন যখনই একসাথে ঘটবে তার নাম হলো দ্বিনিষেক। ক্লিয়ার তো?
দেখো, তার মানে আশা করি সবাই বুঝতে পারছো যে ত্রিমিলন কি, নিষেক কি, দিন নিষেক কি। এখানে তোমাদের একটা বেসিক প্রশ্ন ছিল, অনেকেই প্রশ্ন করছিল, ঠিক আছে। এখন চলে আসো, এখানে আসলে কি হয়। দেখো, এই যে ডিম্বক, ডিম্বকটা মূলত বীজে পরিণত হয়। ডিম্বকটা কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। আর এই যে গর্ভাশয়, গর্ভাশয়টা ফলে পরিণত হয়, ঠিক আছে। ডিম্বকটা বীজে পরিণত হয়, গর্ভাশয় ফলে পরিণত হয়। এখন ভদ্রলোক এই নগ্নবীজী উদ্ভিদের এই যে গর্ভমুণ্ড নেই, গর্ভদণ্ড নেই, গর্ভাশয় নেই। সুতরাং এখানে শুধু এই যে ডিম্বকটা থাকে, সুতরাং এদের বীজ থাকে। বীজের বাইরে যেহেতু গর্ভাশয় নেই, সেহেতু ফলও তৈরি হবে না। কারণ আমরা জানি ডিম্বকটা বীজে তৈরি হয় আর গর্ভাশয়টা ফলে পরিণত হয়। যেহেতু তার গর্ভাশয় নেই, সেহেতু ফল তৈরি হবে না এবং এই বীজটা অনাবৃত অবস্থায় থেকে যাবে। দ্যাট ইজ নগ্নবীজী উদ্ভিদ। ক্লিয়ার? ওকে, আমরা আবার এখানে ফিরে আসি। এখন দেখো, ও এখানে আরেকটা বিষয় আছে যে অনেকে প্রশ্ন করছো, ভাই এখানে দ্বিনিষেক হয় না, বুঝলাম, এন্ডোস্পার্ম কেন হ্যাপ্লয়েড হবে? এন্ডোস্পার্ম হ্যাপ্লয়েড হবে কেন? এন্ডোস্পার্ম তো এখানে তাহলে ডিপ্লয়েড হওয়ার কথা, কেননা ওই যে সেকেন্ডারি নিউক্লিয়াস তো ছিলই, তাহলে এন্ডোস্পার্ম অবশ্যই ডিপ্লয়েড হওয়ার কথা। দেখো এখানে কি কাহিনীটা আসলে ঘটছে। দেখো এখানে এইটা মনে করো, ওই যে সরি, এটা মনে করো ভ্রূণথলি ছিল, ঠিক আছে। ভ্রূণথলির এখানে ডিম্বাণু ছিল, সহকারী দুইটা কোষ ছিল, ঠিক আছে। এখানে কি সেকেন্ডারি নিউক্লিয়াস, অর্থাৎ দুইটা নিউক্লিয়াস ছিল, আর এখানে প্রতিবাদক কোষ ছিল। এখন দেখো, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াস, যেহেতু এখানে কোনো ত্রিমিলন হবে না, যেহেতু কোনো ত্রিমিলন হবে না, সুতরাং এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের প্রত্যেকটা নিউক্লিয়াস বা কোষ এরা নিজেরাই বিভাজিত হয়ে যায়, এরা নিজেরাই বিভাজিত হয়ে যায়। এখন এই প্রত্যেকটা কোষ যেহেতু ছিল হ্যাপ্লয়েড, সুতরাং এই নতুন যে কোষগুলো হবে সবাই হ্যাপ্লয়েড হবে। ক্লিয়ার তো? এরা মাইটোসিস প্রক্রিয়া যেহেতু বিভাজিত হয়ে তৈরি হয়ে যাচ্ছে, এরা প্রত্যেকেই হ্যাপ্লয়েড। সুতরাং এদের এন্ডোস্পার্ম বা শস্য কি হলো? হ্যাপ্লয়েড। ঠিক আছে। এখন এখন চলে আসো, এখানে মোটামুটি তোমাদের একটা ধারণা তোমরা পেয়েছো। এখন তোমাদের এখানে একটা প্রশ্ন, ভাই যে এই অধ্যায়ে সবচেয়ে বিভীষিকা হলো এর উদাহরণগুলো, যে ভাই এখানে সবচেয়ে বিভীষিকা হলো এর উদাহরণগুলো। এই উদাহরণগুলো কিভাবে মনে রাখবো ভাই? দেখো, এই উদাহরণগুলো মনে রাখার জন্য এখানে একটা জিনিস, উদাহরণের সাথে এইটা কাকে বলে, ওইটা কাকে বলে, এটা কি ওইটা কি, এসব কিছুই লাগবে না। এই অধ্যায়ের মাঝখানে যেগুলো আছে জাস্ট উদাহরণগুলো লাগবে। এবং এই যে উদাহরণগুলো পড়ার ক্ষেত্রে ভাই অনেকগুলো ছন্দ দিছে, এই ছন্দ অনুযায়ী তোমরা পড়তে থাকবা, দেখবা যে মনে থাকবে। এখন বিষয় হচ্ছে ভাই, এই ছন্দই তো মনে থাকে না, কি করব? দেখো, এই ছন্দ তোমার যদি মনে না থাকে, তুমি নিজে কোনো ছন্দ বানায় রাখো, কেননা তোমার নিজে যেটা তৈরি করবা সেটা কিন্তু তোমার মনে রাখা বেশি সহজ হবে, সেটা তোমার মনে রাখা বেশি সহজ হবে। আর এইগুলো দেখাচ্ছে এখন মনে থাকবে না। দেখো, পরীক্ষা কিন্তু তোমার এই পরীক্ষায় শেষ না, এখন আমরা লেকচার নিচ্ছি, লেকচারের শেষে তোমার প্রত্যেকটা পেপার নিয়ে একটা পেপার ফাইনাল হবে, তখন তুমি আবার পড়বা। প্রত্যেকটা পেপার ফাইনালে এক দুইবার যদি রিভিশন দিতে পারো, তারপর কি সাবজেক্ট ফাইনাল হবে, সাবজেক্ট ফাইনালের সময় আবার পড়বা, এইটাই রিভিশন। তারপর কি পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল হয়ে গেলে মডেল টেস্ট হবে, মডেল টেস্টের সময় তুমি আবার পড়বা। দেখো, একই জিনিস তুমি যখনই বারবার 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 পড়ার সুযোগ পাচ্ছ, সুতরাং তোমার কিন্তু মনে থাকার সম্ভাবনাও বেড়ে যাবে। ঠিক আছে। এখন এখানে তোমার যে উদাহরণগুলো আছে ভাই যেভাবে বলছে পড়তে থাকো। এবং তোমরা অনেকে বলছো ভাই এই যে পুষ্পপুট, তারপর পুষ্প প্রতীক, সংকেত, এইগুলো কি পড়বো না? না, এগুলো পড়ার কোনো দরকার নাই। পুষ্পপুট, পুষ্প সংকেত, এইগুলো তোমার জাস্ট ভাই যেইগুলো বলছে পুষ্প সংকেত, পুষ্প প্রতীকের ক্ষেত্রে জাস্ট ওইগুলো পড়লেই এনাফ। বিশ্বাস করো, এর বাইরে মেডিকেলে অ্যাডমিশন টেস্টে কিছু আসে না। এখানে ভাই যেগুলো দাগায় দিয়েছে, যেগুলো বোঝাই দিয়েছে, এইগুলোর বাইরে আর কিছু পড়ার দরকার নাই। ঠিক আছে। দেখো, এখন তোমরা আবার কেউ কেউ প্রশ্ন করছো, ভাই এই যে
একবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য আর দ্বিবীজপত্রী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যের ভিতরে একটা জিনিস ভাই মাথায় ঢুকছে না, সেটা হচ্ছে ভাই এগুলো তো শর্টকাট করেই দিল, বীজপত্র একটি, মূল গুচ্ছমূল, পাতার শিরাবিন্যাস সাধারণত সমান্তরাল, এগুলো তো ভাই সব মুখস্থ করাই দিছে এক প্রকার। তা কিন্তু ভাই আমরা বুঝতে পারছি না, এই যে 5 নম্বর আছে এই জিনিসটা বুঝতে পারছি না। এটা একবীজপত্রীতেও আছে আবার দ্বিবীজপত্রীতেও আছে, এই যে একবীজপত্রীতেও আছে দ্বিবীজপত্রীতেও আছে, এই দুইটা আমাদের গুলায়ে যাচ্ছে, অর্থাৎ মনেই থাকছে না ভাই। এইটা কিভাবে মনে রাখবো? দেখো এইটা কিভাবে মনে রাখবা, তুমি একবীজপত্রীর ক্ষেত্রে তুমি মনে রাখবা উদাহরণ হচ্ছে ধান, কেননা তোমার ধানের যে খোসা তার ভিতরে চাউল একটাই থাকে, সুতরাং একবীজপত্রীর ক্ষেত্রে তুমি যদি উদাহরণ হচ্ছে মনে রাখতে চাও তাহলে তুমি ধান মনে রাখবা। এখন এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, একবীজপত্রী দ্বিবীজপত্রী, এর ক্ষেত্রে দুইটা জিনিস আছে না, একটা হচ্ছে বীজপত্র কোথায় আর ভ্রূণমূল কোথায়। বীজপত্র ভ্রূণমূল এই দুইটা তোমাদের উল্টায় যাচ্ছে, অনেকেই প্রশ্ন করছে যে ভাই এই দুইটা উল্টায় যাচ্ছে। এখন এই দুইটা কিভাবে মনে রাখবো? দেখো এই দুইটা মনে রাখার সিস্টেম হচ্ছে, একবীজপত্রীর যেহেতু ধান, তাই না, যেহেতু আমি উদাহরণ বলছি ধান, তুমি মনে রাখবা ধানের বীজ, বীজ কি, ধান নিজেই বীজ বা ওই চালটাই তার বীজ, সুতরাং বীজটা কোথায় থাকে, শীর্ষে না পাশে? মনে রাখো, মনে করো তো ধান গাছের ধানটা কোথায় থাকে, শীর্ষে নাকি এই পাশে হয়? ধান অবশ্যই ধান গাছের একদম মাথায় হয়, তাই না? সুতরাং ধানের বীজ বা ধান পত্র থাকে শীর্ষে, তাহলে একবীজপত্রীর কোথায় থাকে, বীজপত্র থাকে শীর্ষে, ঠিক আছে? বীজপত্র কোথায় থাকে, শীর্ষে। আর ভ্রূণমূল, তাহলে এ যদি শীর্ষে থাকে এ থাকবে পাশে, ঠিক আছে, এ থাকবে পাশে, ঠিক আছে? দ্বিবীজপত্রী ঠিক উল্টো, একবীজপত্রীতে যদি বীজপত্র শীর্ষে থাকে এ থাকবে পাশে, আর দ্বিবীজপত্রী সরি একবীজপত্রীর যদি ভ্রূণমুকুল পাশে থাকে তাহলে দ্বিবীজপত্রীর ভ্রূণমুকুল থাকবে শীর্ষে। তাহলে শুধু একটা জিনিস মনে রাখবা, ধানে অর্থাৎ ধান গাছে বীজপত্র থাকে শীর্ষে, তাহলে বাকিগুলো কিন্তু তোমার সব মনে রাখা হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এখন অনেকে মাঝের গুলো বলছো যে ভাই এইগুলো কি করব, এগুলো এই যে প্লাসেন্টেশন পড়বো, অমরাবিন্যাস পড়বো না কি করব? দেখো এইগুলোতে জাস্ট উদাহরণগুলো পড়বা, প্লাসেন্টেশন কাকে বলে, মার্জিনাল কাকে বলে, ফ্রি সেন্টাল কাকে বলে, এক্সাইল কাকে বলে, এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই, কাকে বলে কি টি কিচ্ছু জানার দরকার নেই, জাস্ট উদাহরণগুলো জানবা, দ্যাট ইজ এনাফ। এবং উদাহরণগুলো জানার জন্য তোমাদের খুব ছন্দ লিখে দেয়া আছে, এই ছন্দগুলো জাস্ট মনে রাখবা, তাহলে আমার আশা তোমাদের এই অধ্যায় থেকে ভুল হওয়ার কোনো সন্দেহ নেই, কোনো অবকাশ নাই। কেননা তোমরা যত বেশি পড়তে যাবা তুমি তত বেশি ভুলে যাবা, তুমি যত আজাইরা জিনিস পড়তে যাবা তুমি তত পরীক্ষায় খারাপ করবা। ক্লিয়ার? এখন দেখো এই জিনিসগুলো মাথায় রাখবা। একটা জিনিস কি, একটা অধ্যায়ের, মনে করো একটা বই, একটা বইয়ের কিন্তু সকল অধ্যায় ইম্পর্টেন্ট হয় না, আবার একটা অধ্যায়ের সকল টপিক ইম্পর্টেন্ট থাকে না, আবার একটা টপিকের সকল লাইন সমান ইম্পর্টেন্ট না, একটা লাইনের সকল ওয়ার্ড সমান ইম্পর্টেন্ট না। সুতরাং তোমার সেটাই তত বেশি গুরুত্ব দেওয়া উচিত যে যত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে কম গুরুত্বপূর্ণ তাকে বেশি গুরুত্ব দিলে অবশ্যই ঠকবা, ঠিক আছে? সুতরাং এখান থেকে যেগুলো বলা হচ্ছে যে দাগায় দেওয়া হচ্ছে, বইয়ে দাগানো আছে, ওইগুলোই ভালো করে পড়ো, রেটিনায় যেগুলো দাগায় দেওয়া হয় ওইগুলোই ভালো করে পড়ো, তুমি মেডিকেলে চান্স পাবা। রেটিনায় দেখো 90% আমাদের দাগানোর ভিতর থেকে আসে, আমরা বলবো না 100% আসে, মনে করো 90% তুমি দাগানোর ভিতরে পেলে, এবং আমরা এমন ভাবে পড়াশোনাগুলো সেট করা, তুমি পরীক্ষা দেওয়ার আগে অন্তত 6-7 বার বই শেষ করতে পারবা। এখন একই জিনিস যখনই তুমি 6-7 বার শেষ করছো, তোমার আবার ওই জিনিসগুলোই তোমার 90টা কমন এসেছে, তাহলে তুমি 60 পাবা না? 60 পাবা না? অবশ্যই পাবা, অবশ্যই পাবা, অবশ্যই পাবা। সুতরাং মন খারাপের কোনো বিষয় নেই যে ভাই মনে থাকে না, মনে থাকে না, মনে থাকে না। একটা জিনিস মনে করবা যে ভাই তোমার মনে থাকে না তাই তুমি চান্স পাবা, তোমার যদি সব মনে থাকতো তুমি জীবনেও চান্স পেতে না, এটা নিশ্চিত। কেননা তোমার সব মনে থাকলে তুমি এমনি পাগল হয়ে যেতে, যে বাংলাদেশ ফার্স্ট হচ্ছে সেও ভুলে যায় এবং তুমি নিজেও ভুলে যাচ্ছ। সুতরাং তোমার বাংলাদেশ ফার্স্ট হওয়ারও সক্ষমতা আছে, ঠিক আছে?
এখন দেখো যে আমরা এই অধ্যায় মোটামুটি শেষ। তার আগে আমি তোমাদের একটা কথা বলি, শোনো। পড়াশোনা টুকটাক করলাম, এখন একটু কথা শোনো, যে এটা তোমাদের এই সময়ের জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তার আগে আমি একটা গল্প করে আসি, তার আগে আমি একটা গল্প করে আসি। দেখো দেখো মনে করো এক ছিল রাজা। ভাই আপনি কি আবার এসব কি শুরু করলেন, সেই ছোটকালের রাজা রানীর গল্প শুরু করলেন? দেখো, এক ছিল রাজা। যেহেতু রাজা ছিল তার অবশ্যই রানী থাকবে, এ তো স্বাভাবিক বিষয়। আর রাজার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল, সেটা হচ্ছে রাজার একটা রাজকন্যা ছিল, ঠিক আছে? আর রাজার বাড়ির সামনে একটা বড় পুকুর ছিল, এবং পুকুরে ছিল অনেক 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 হিংস্র কুমির। এখন রাজা একদিন একটা ঘোষণা দিল যে এই পুকুর যে সাঁতরায় পাড়ি দিতে পারবে তাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব, অথবা আমার রাজকন্যাকে দিয়ে দিব। সেই একটা প্রপোজাল, সেই একটা প্রপোজাল। পুরা রাজ্যে একটা ডেট ফিক্স করা হলো, পুরা রাজ্যের মানুষকে জানাই দেওয়া হলো যে অমুক ডেটে এটা অনুষ্ঠিত হবে, সবাই আসেন। ওই দিন সবাই আসলো, সবাই দাঁড়ায় আছে, কে হয় দেখা যাক পরবর্তী রাজকন্যার হাজবেন্ড, আমাদের রাজত্বের পরবর্তী উত্তরসূরি কে হয় দেখবো। কিন্তু কেউই লাভ দেয় না, কেননা দ্যাট ইজ সো রিস্কি, দ্যাট ইজ সো রিস্কি। এটা এতটাই রিস্কি যে কেউই লাভ দেওয়ার সাহস করে না। কেননা আমি তো লাভ দেবো, আমি তো আগে কুমিরের পেটে যাব, আমি তো আগে মারা যাব, আমি কেমনে রাজত্ব পাবো, কেমনে রাজকন্যা পাবো? কেউই নামেন না। হঠাৎ দেখা যাচ্ছে একজন নেমে পড়ছে, হঠাৎ একজন নেমে পড়ছে। রাজা তো খুবই উৎসুক, কে দেখি কে দেখি, সবাই একদম পুকুরের কিনারায় চলে এসেছে সবাই দেখতে যে কে। এবার ওই লোক মোটামুটি সাঁতরিয়ে টাতরিয়ে পারও হয়ে গেছে। তখন রাজাজি বলছে, বাবা তোমার কি চাই বলো, তুমি আমার রাজকন্যা নিবা না রাজত্ব নিবা, বাবা বাবা তুমি বলো। তখন ওই লোক বলে, আরে মিয়া রাখেন আপনার রাজত্ব, রাখেন আপনার রাজকন্যা, আগে কোন আমার ধাক্কা দিছে কে? দেখো দেখো লোকটা রাজত্ব বা রাজকন্যার জন্যে মাঠে নামিনি, তাকে কেউ ধাক্কা দিছে, সে জীবন বাঁচানোর তাগিদে পার হয়ে গেছে। তোমাদের কন্ডিশনটা এখন দেখো, তোমাদের কন্ডিশনটা এখন দেখো, তোমাদের কন্ডিশনটা লাইক দ্য পারসন ইন দ্য পুকুর। ওই পুকুরের ওই ব্যক্তির মতোই তোমাদের এখন কন্ডিশন। দেখো তোমরা অনেকেই ছোট থেকে স্বপ্ন দেখছো, ডাক্তার হবো, ডাক্তার হবো, ডাক্তার হবো, ডাক্তার, ওহ একটা সাদা অ্যাপ্রন, আহ কি জীবন, কি জীবন। আবার অনেকে দূর, এইসব কি প্যাটর প্যাটর পড়াশোনা, কি মুখস্থ, কি হ্যান ত্যান, ভাল লাগে না। এই মুখস্থ টুখস্থ, ইঞ্জিনিয়ার হবো, ম্যাথে পড়বো, বিশ্ববিদ্যালয়ে পড়বো, ওইগুলো তো বাপ মা যে কি বোঝে, আমার দ্বারা এসব হবে না, কেন পাঠাইলো? দেখো তোমাদের অনেকে এরকম চিন্তা করো, আবার অনেকে ছোট থেকে চিন্তা করো, কিন্তু কেউ তোমাকে ধাক্কা মেরে ফেলে দিক বা তুমি নিজেই লাফ মারো, তুমি এখন কোথায় আসো দেখো। ওই যে পুকুরে সাঁতার কাটার মতো অবস্থায় আসো। তুমি যদি ভালো করে সাঁতার কেটে পার হও, পার হয়ে তুমি রাজত্ব রাজকন্যা সব পাবা। তুমি যদি পার না হও, তুমি ওই যে কুমিরের পেটে যাবা। এটা একমাত্র তোমার উপর ডিপেন্ড করছে ভাই, জাস্ট তোমার উপরে ডিপেন্ড করছে। তুমি কি করবা তাই হবে। দেখো তুমি জীবনে কিন্তু কম পরিশ্রম করনি, তুমি জীবনে কম পরিশ্রম করনি, তুমি জীবনে অনেক পরিশ্রম করছো, অনেক নিজেকে প্রমাণ দিছো। সেই ক্লাস 5, 2, 3, 4, 6, 9, 10, 11 এসএসসি জেএসসি কত তুমি পরিশ্রম করছো বলো তো, নিজেকে যথেষ্ট প্রমাণ করছো। তোমরা সবাই যোগ্য, না হলে এই যে মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিবা, এই এইটাও কেউ মানে মাথায় আনতে না, ঠিক আছে? তোমরা সকলেই যোগ্য, কিন্তু এখন তোমরা ওই জায়গায় আসো। একটা জিনিস জেনে রাখো, তোমরা যত অর্জনই তোমার লাইফে থাকুক না কেন, যত অর্জনই তুমি করো না কেন, এই যে অ্যাডমিশন লাইফে তুমি খারাপ কিছু করবা, অ্যাডমিশন লাইফে তুমি খারাপ কিছু করবা, তোমার সকল অর্জন স্তিমিত হয়ে যাবে। দেখো তুমি যেই খারাপ কিছু করবা অর্থাৎ চান্স পাবা না, ওই তোমার বাড়ির পাশের আন্টি, অমক বন্ধুর বাপ, অমক বন্ধু, অমক তারে তুমি কোনোদিন চিনো না, সেও এসে বললো, এ ছেলে বা এই মেয়ের কি অবস্থা, এ তো নষ্ট হয়ে গেছে, এ তো পড়াশোনাই করে না, এই যে কি অবস্থা, এ চলেই না। এমন কথা বলবে যে মনে হবে ইয়া আল্লাহ তুমি মাটি ঘুরে দাও, আমি মাটির ভিতর চলে যাই, মাটি ঘুরে দাও, আমি সেখানে যে লুকাই, আমি এই পৃথিবীতেই থাকবো না। অনেকে আত্মহত্যাও করে। দেখো সেই তুমি যখন ভালো কিছু করবা, ওই মানুষগুলো এসেই বলবে, হে তো সোনার টুকরো ছেলে, হে তো সোনার টুকরো মেয়ে, এই মেয়ের তুলনা হয় না। দেখো দেখো তুমি যেমন করবা,
পৃথিবী তোমার সাথে সেই রকমই ব্যবহার করবে। তুমি যেমন করবা পৃথিবী তোমার সাথে সেই রকমই ব্যবহার করবে। তুমি ভালো কিছু করো পৃথিবী ভালো কিছু করবে, তোমার সাথে তোমার মাথায় তুলে রাখবে। তুমি খারাপ কিছু করো পৃথিবী তোমাকে ফেলে দিবে। সুতরাং সবকিছু ডিপেন্ডস অন ইউ। তুমি যেটা করবা পৃথিবী তোমার সাথে ঠিক সেই রকম আচরণ করবে। সুতরাং দেখো, তুমি ভাবতেই পারো আমার লাইফে কি আছে, যা হবার তাই হবে, ধুর, লাইফ কি থেমে থাকে? মেডিকেল চান্স পায় না পাই একই বিষয়, হ্যাঁ লাইফ তো চলতেই থাকবে। দেখো, তুমি তোমার লাইফ নিয়ে না ভাবলেও কিছু মানুষ আছে যারা তোমার নিয়ে চিন্তা করার জন্য রাত্রে ঘুমাইতে পারে না। আমার ছেলে আমার মেয়ের কিভাবে আমি মাস শেষে টাকা দেবো, কিভাবে কি করব, তাদের মাথায় এই চিন্তা। তারপরেও তারা শত কষ্টের ভিতরেও মাস শেষে ঠিকই টাকা দিয়ে দেয়, ঠিকই কষ্ট সহ্য করে নেয়। তাদের নিজেদের জীবন নিয়ে কোনো কিছু আর ভাবার নেই। তারা কি নিজে এখন ডাক্তার হবে, নিজে ইঞ্জিনিয়ার হবে, এটা ভাবতে পারে? পারে না। তারা শুধু তোমাকে, আমাকে বা আমাদেরকে মানুষ করবে এই চিন্তাই তাদের মাথায় আছে। আমাদের বাবা মা আমাদের নিয়ে চিন্তা করে। তারা কিন্তু এখন আর স্বপ্ন দেখতে পারে না নিজেদেরকে নিয়ে, তাদের স্বপ্ন এখন আমাদেরকে নিয়ে দেখে। সুতরাং আমরাই পারি তাদের স্বপ্নকে পূরণ করতে। তুমি তোমার নিজের কথা না ভাবলেও ওই মানুষ দুইটার কথা চিন্তা করে হলেও পড়াশোনা করো ভাই, পড়াশোনা করো আপু। কেননা ওই মানুষগুলো অনেক কিছু তোমার থেকে আশা করে। দেখো, তুমি খারাপ কিছু করলে তোমার বাবা মা রাস্তা দিয়ে হেঁটে যাইতেও পারবে না। তুমি চান্স না পাইলে লজ্জায় তারা হেঁটেও যাইতে পারবে না। কিন্তু তুমি যখন চান্স পাবা তাদের বুকটা ফুলে যাবে, তাদের সম্মানটা অনেক বেড়ে যাবে। এখন তুমি কি করবা? তুমি কি কোনটা চাও? তুমি কি চাও যে তোমার জন্য তাদের মাথায় হেঁট হোক? তুমি কি চাও যে তোমার জন্য তারা হেয় প্রতিপন্ন হোক? না, তোমার মাধ্যমে তারা যাতে সম্মানিত হয় সেই কাজটা তোমার করতে হবে, সেই কাজটাই করতে হবে। ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকেই চান্স পাবা। তোমার জন্য তো সব সিট লাগবে না। আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকেই ঢাকা মেডিকেলে প্রথম হওয়ার যোগ্যতা রাখো। ঢাকা মেডিকেলে প্রথম হওয়ার যোগ্যতা রাখো। ধরলাম তুমি ফার্স্ট হইতে পারলা না, ধরলাম কোনো কারণে তুমি ফার্স্ট হইতে পারলা না, ঢাকা মেডিকেলে চান্স পাও। 220টা সিট, 220টা। ঢাকা মেডিকেলেও চান্স হলো না, ঢাকার ভিতরে চান্স পাও, 700-800-র ভিতরে থাকো। সোহরাওয়ার্দীতে চান্স পাও, সলিমুল্লাহ চান্স পাও, 800-900-র ভিতরে সিট হলেও হবে। না, তুমি এর ভিতরেও থাকতে পারলে না, 800-র ভিতরে, তুমি 4000-এর ভিতরে থাকো, তাও তো কোনো একটা মেডিকেলে হচ্ছে নাকি? সুতরাং তোমার এইটা চিন্তা করার জন্য দরকার নেই যে 4000, মানে তোমার লাগবে একটা সিট, একটা, জাস্ট একটা। 4000-এর ভিতরে একটা সিট পাবা না? তুমি পাবা না? অবশ্যই পাবা। তোমাদের সেই যোগ্যতা আছে, সেই ছোট থেকেই তুমি এর প্রমাণ দিয়ে দিয়ে তারপরে এই পর্যায়ে নিজেকে অধিষ্ঠিত করেছো। আমি বিশ্বাস করি তোমরা সর্বোচ্চটাই পাবা, ঢাকা মেডিকেলে চান্স পাবা, ঢাকার ভিতরে চান্স পাবা ইনশাআল্লাহ। আমি বলছি, আমি মেডিকেলে চান্স পেয়েছি, আল্লাহর রহমতে বাংলাদেশের সেরা মেডিকেল গুলোর ভিতরে একটাই আছি। আমি এমনও পরীক্ষা গেছে আমি 50-এর ভিতরে 20 পেয়েছি, 50-এর ভিতরে 20 পেয়েছি, 20, জাস্ট 20। আবার এমনও পরীক্ষা গেছে আমি 100-র ভিতরে জাস্ট 50 পেয়েছি। তারপর কি আমি মেডিকেলে চান্স পাইনি? সেরা কোনো একটা মেডিকেলে আছি, পাবা। সুতরাং তোমাদের একটা পরীক্ষা খারাপ হবে এই বলে তুমি ভেঙে পড়বা না। একটা পরীক্ষা খারাপ হয়েছে তো সমস্যা কি, মানে আরো পরীক্ষা আছে, এইটাই তো না। রেটিনায় আমি ফার্স্ট হইলে আমি হলো মেডিকেলে চান্স পেয়ে যাবো এমন তো না। আবার রেটিনায় আমি একদম সবার শেষ হলে আমার মেডিকেল পরীক্ষাই দিতে দেবে না এমনও তো না। সুতরাং রেটিনার পরীক্ষা জাস্ট নিজেকে ছাড়াইয়ে যাওয়ার মতো। তোমার একটা পরীক্ষায় 50-এ 50 হলো, এর মানে তুমি একদম লাফাইয়ে জাপাইয়ে মানে আমি কি হয়ে পড়েছি এরকম কোনো ভাবার অবকাশ নাই। তোমার একটা পরীক্ষায় 50-এ 15 হলো, কোনো ভাবার অবকাশ নাই যে আমি অনেক খারাপ হয়ে যাচ্ছি। আমি ডে বাই ডে ভালো করতে হবে এবং তোমরা পারবা। প্রত্যেকের সেই যোগ্যতা আছে, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এবং আমি দোয়া করি তোমাদের জন্য প্রত্যেকেই ভালো কিছু করবা ইনশাআল্লাহ। এখন দেখো, আমরা অবশ্যই একটা সিট লাগবেই, একটা সিট তোমরা পাবাই। নিজেকে প্রমাণ তো করতে হবে না? তুমি যে ছোটকাল থেকে এত পরিশ্রম করছো, দেখো এত পরিশ্রম করছো, কত প্রথম সাময়িক, কত দ্বিতীয় সাময়িক, কত ইয়ার ফাইনাল পরীক্ষা গেছে না, কত কিছু গেছে, কত নির্ঘুম রাত তোমরা ব্যয় করেছো, এই কত পরিশ্রম করছো। সব পরিশ্রম এখন এই যে একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, একটা বিন্দু, একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে, দ্যাট ইজ অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট, এই অ্যাডমিশন টেস্টে ভালো করো, দেখো পূর্বের সকল কিছু আরো উজ্জ্বল হবে। এই অ্যাডমিশন টেস্টে খারাপ করো, দেখো
যে তোমার সবকিছু নিভে যাবে। তুমি যে এসএসসি তে বোর্ড স্ট্যান্ড করছিলে এটার মানুষ ভুলে যাবে, ও কি বোর্ড স্ট্যান্ড করছে তাকে এখন নষ্ট হয়ে গেছে, শেষ। ঠিক আছে, সুতরাং এখন ভালো করো, আল্লাহ ভরসা অবশ্যই হবে, তোমার ভিতরে যোগ্যতা আছে। তুমি বলতে পারো ভাই আমার তো পড়ি কিন্তু মনে থাকে না, আসলে ভাই শোনো, যে আমি আমার নিজেরই কিছু মনে থাকতো না, যে বাংলাদেশ ফার্স্ট হয়েছে তারও কিছু মনে থাকতো না, তোমাদের ব্যাচে তোমাদের ভিতরে এখন যারা ক্লাস করছে তোমাদের ভিতরে যারা বাংলাদেশ ফার্স্ট হবে, যে কিছুদিন পরে বাংলাদেশ ফার্স্ট হবে, তারও কিছু মনে থাকছে না, এটা স্বাভাবিক। তোমার মনে থাকছে না বলেই তুমি চান্স পাবা। ভাই ও, এ ভাই কই, স্লাইডটা একটু চেঞ্জ করতে হবে। দেখো এই অধ্যায় থেকে তোমাদের তেমন কিছু নাই। আর এই অধ্যায় থেকে শোনো, এই অধ্যায় থেকে পড়াশোনা খুব বেশি নেই, অধ্যায়টা অনেক বড় কিন্তু এখানে পড়া খুবই কম। এখানে এই যে স্লাইডে যেগুলো আছে শুধু সেই টপিকস গুলো ভালো করে পড়বা। তুমি যত এক্সট্রা, আমি একটু আগে বললাম না যে তোমার একটা বইয়ের সবগুলো বেশি ইম্পর্টেন্ট না। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, মনে করো যে গরুর মতো এক ডাবা সানি খেয়ে কোনো লাভ নাই। দেখো মুরগির মতো কম খাও, বেছে বেছে খাও, দেখবা পেট ভরে যাবে। এবং মেডিকেলে এইটাই প্রয়োজন, তুমি অনেক বেশি তথ্য মাথায় রাখবা, দেখবা ঠিক পরীক্ষার সময় সব ভুলে গেছো। কিন্তু তোমার যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো মাথায় রাখো, দেখবা তোমার ঠিকই মনে আছে এবং ঠিকই তুমি কোপ মারছো পরীক্ষায়। এমন কোপ দিছো যে ডিএমসি তে ফার্স্ট, তোমাদের ভিতরেই একজন হবে যারা ক্লাস করছো, আমি বলছি তো একজন হবেই। ঠিক আছে, এর রেটিনার থেকেই প্রত্যেক বছর ডিএমসি তে ফার্স্ট হয়। ঠিক আছে, সুতরাং তোমার যেইগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলোতে কম সময় দাও। ঠিক আছে, এখন দেখো, এখন অনেকে বলছে ভাই আমার জিপে 5 নাই। দেখো জিপে 5 না হলে কি চান্স হচ্ছে না? আমি তোমার উদাহরণ দিচ্ছি, 7.5 কম পেয়ে ডিএমসি তে আছে, 5 মার্ক কম পেয়ে ডিএমসি তে আছে। এই 2 বছর আগে তো একজন 12 মার্ক কম পেয়ে বগুড়া মেডিকেলে চান্স পেয়েছে, বুঝতে পারছো? সুতরাং কোনো হতাশার কোনো জায়গা নাই, তুমি পারবা, চেষ্টা করতে থাকো, আল্লাহ ভরসা অবশ্যই হবে। আর এই অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের অনেক তথ্য আছে, অনেক তথ্য আছে, তেমন কিছুই পড়া লাগে না, তেমন কিছুই পড়া লাগে না। ঠিক আছে, সুতরাং এই অধ্যায় ভাই যেগুলো দাগাই দিয়েছে বা বইয়ে যেগুলো দাগানো আছে শুধু সেইগুলো পড়লেই এনাফ। এখন বলতে পারো ভাই বইয়ে তো অনেক বেশি দাগানো আছে, অন্য অন্য অধ্যায়ের ক্ষেত্রে আমরা তোমাদের একটা পরামর্শ দিই যে দেখো অন্যান্য অধ্যায়গুলোতে তোমরা জাস্ট যেগুলো দাগানো আছে সেগুলো খুব ভালো করে পড়বা, বাকিগুলোও রিডিং দিবা। কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে ভাই তোমার বাকিগুলো রিডিং দেওয়ার দরকার নেই, জাস্ট যেগুলো দাগানো আছে সেইগুলোই বারবার পড়ো, বাকিগুলো রিডিংও দেওয়ার দরকার নেই, দেখবা চলে আসবে। ঠিক আছে, এর ভিতরেই পেয়ে যাবা। ঠিক আছে, এখন দেখো তোমাদের এই অধ্যায় থেকে কয়েকটা প্রশ্ন করছে, এগুলো একটু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। দেখো কেউ কেউ প্রশ্ন করছো যে ভাই সিএএম উদ্ভিদ কি? অনেকে প্রশ্ন করছো ভাই সিএএম উদ্ভিদ বলতে কি বোঝায়। ঠিক আছে, সিএএম উদ্ভিদ বলতে কি বোঝায় অনেকে প্রশ্ন করছো, অনেকে প্রশ্ন করছো। এইটা তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা তুমি একটু বোঝার চেষ্টা করো। দেখো সিএম হচ্ছে, তুমি সালোক সংশ্লেষণ পড়ছো না? সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণের কয়টা পর্যায়? 9-10-এও পড়ছো, ইন্টারমিডিয়েটেও পড়ছো। সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণের 2টা পর্যায়, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে আলোক
নিরপেক্ষ পর্যায়। তোমরা সবাই জানো এগুলো। সালোক সংশ্লেষণের দুইটা পর্যায়, একটা আলোক নির্ভর পর্যায়, একটা আলোক নিরপেক্ষ পর্যায়। এখন এই যে আলোক নিরপেক্ষ পর্যায়ের আবার তিন ভাবে ঘটে। আলোক নিরপেক্ষ পর্যায় কয় ভাবে ঘটে? তিন ভাগে। একটা হচ্ছে C3 চক্র, একটা C4 চক্র, আর একটা ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক চক্র। এই তিন ভাবে ঘটে, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখলাম সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায় তিন ভাবে ঘটতে পারে: C3 চক্র, C4 চক্র, আর ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। এই তিন ভাবে ঘটতে পারে। এখন যে সকল উদ্ভিদে এই যে CAM চক্র ঘটে বা ক্রেসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম ঘটে, তাদেরকে বলা হয়, সেই সকল উদ্ভিদদেরকে বলা হয় CAM উদ্ভিদ, ঠিক আছে? সেগুলোকে বলা হয় CAM উদ্ভিদ। এগুলো কোন কোন উদ্ভিদ? দেখো, যে সকল উদ্ভিদগুলো মূলত মরুভূমিতে জন্মে তারা হলো CAM উদ্ভিদ, ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে তোমাদের CAM ক্লিয়ার। আর একটা প্রশ্ন আমি খেয়াল করছি, তোমরা অনেকে দিছো কোষাবকাশ। কোষাবকাশ কি? ঠিক আছে, কোষাবকাশ হচ্ছে কোষের মধ্যে যে খালি জায়গা বা ফাঁকা জায়গা, সেগুলোকে বলা হয় কোষাবকাশ, ঠিক আছে? কোষের মধ্যে যেই খালি জায়গা বা ফাঁকা জায়গা, সেগুলোকে বলা হচ্ছে কোষাবকাশ, ঠিক আছে? এখন এখন দেখো, তোমাদের মোটামুটি এই অধ্যায় থেকে, আমি তো বলেই দিলাম, এই অধ্যায় থেকে পড়বা জাস্ট ভাই যেগুলো দাগাই দিছে, তার বাইরে তেমন কিছুই নাই। তার বাইরে এই অধ্যায়ে তেমন কিচ্ছু পড়ার দরকার নেই। আর এখানে বোঝানোর খুব কমই আছে। বায়োম কি? অনেকে প্রশ্ন করছে বায়োম কি। ভাইয়ার নাম কি? ভাইয়ার নাম হচ্ছে শাফিন মাহমুদ। দেখো, বায়োম কি? বায়োম হচ্ছে এমন একটা নির্দিষ্ট অঞ্চল যেখানকার মাটি, উদ্ভিদ, প্রাণী, আবহাওয়া সব একই রকম হবে, বা একটা স্পেশাল বৈশিষ্ট্য। যেমন মনে করো মরুভূমি, মরুভূমি একটা বায়োম, যেখানে মরুভূমির কিছু স্পেশাল গাছ আছে, কিছু প্রাণী আছে, যেই প্রাণী যেই গাছগুলো ছাড়া সেখানে বাঁচতে পারে না। যেখানে আবহাওয়া আর একরকম। মনে করো ওই যে বরফ অঞ্চল রাশিয়া, রাশিয়ায় কিন্তু একরকম, ঠিক আছে? এই এক একটা হচ্ছে বায়োম, যেখানকার মাটি বলো, তারপরে সার্বিক অবস্থা বলো, ইকোসিস্টেম বলো, প্রাণী বলো, উদ্ভিদ বলো, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সমন্বিত, ঠিক আছে? দ্যাট ইজ বায়োম। এই অধ্যায়ে এই তো শেষ। আর ভাইয়া বাতাবকাশ কি? বাতাবকাশ মানে কি? বাতাসের সংস্পর্শে আসা, ঠিক আছে? এখন দেখো, এই অধ্যায়ে আর তেমন কিছু নাই, শেষ। এখন তোমাদের ক্ষেত্রে আমার কিছু পরামর্শ আছে। দেখো, আমার কিছু পরামর্শ আছে। আমার বিশ্বাস তোমরা তোমাদের জীবনে অনেক পরিশ্রম করছো, তোমরা তোমাদের জীবনে অনেক পরিশ্রম করছো। দেখো ভাই, এই শেষ, আর কয়েকটা মাস। যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়, তাহলে তো আর কয়েকটা মাস। এই কয়েকটা মাস একটু পরীক্ষা করো, একটু পরীক্ষা করো, একটু পরিশ্রম করো, নিজেকে পরখ করে দেখো যে শেষবারের মতো দেখো যে লাইফ চেঞ্জ হয়ে যাবে। দেখো, লাইফটা চেঞ্জ হয়ে যাবে। এই কয়েকটা মাস একটু পরিশ্রম করো, লাইফটা চেঞ্জ হয়ে যাবে। আর এই কয়েক মাস গাফিলতি করো, এই কয়েক মাস তুমি ফেসবুকে বেশি সময় দাও, এই কয়েক মাস তুমি গেম খেলো, দেখবা তোমার সারা জীবনটাই গেম হয়ে যাবে, সারা জীবনটাই গেম হয়ে যাবে। সুতরাং এই কয়েক মাস পরিশ্রম করো, দেখবা জীবন চেঞ্জ, ফুললি জীবন চেঞ্জ। যে ব্যক্তি তোমার সারা জীবন চিনতো না, সেও এসে তোমার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর তুমি চান্স পেও না, যে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল, সেও তোমাকে হেয় প্রতিপন্ন করবে, ঠিক আছে? আর একটা জিনিস কি, ডাক্তার একটা মানবিক পেশা। তোমরা বলতে পারো ভাই এখন তো ডাক্তাররা অনেকটা অমানুষ মতো কাজ করছে। ভাই তুমি হয়েও না, আমরা হব না, ইনশাল্লাহ আমরা ভালো ডাক্তার হবো। আমরা একটা ছোট থেকে একটা স্বপ্ন নিয়ে বড় হচ্ছি। আমার বাবা মা আমাদেরকে শুধু ও, এই হিসেবে মানুষ করে না যে আমরা হচ্ছে ডাক্তার হবো। আমার বাবা মা বলে মানুষের মতো মানুষ হও এবং ভালো ডাক্তার হও। সুতরাং আমরা ডাক্তার হব, ভালো ডাক্তার হব। এখন দেখো, ডাক্তারি কেন হবা, কেন এখন পরিশ্রম করবা? মনে করো তুমি যখন মেডিকেল কলেজের কিনারা দিয়ে কাঁধে একটা স্টেথোস্কোপ, গায়ে সাদা অ্যাপ্রন পরে হাঁটবা, তখন দেখবা যে অনেক গরিব মানুষ বসে আছে, অনেক গরিব মানুষ পড়াশোনা করছে, সরি, অনেক গরিব মানুষ শুয়ে আছে ট্রিটমেন্টের জন্য। তুমি তখন তার
কাছে একটু মাথায় যে হাত বোলাবা, একটু কথাবার্তা বলবা, একটু তার কথা শুনবা। যদিও তুমি স্টুডেন্ট, তুমি খুব বেশি কিছু জানো না, একটু কিছু করবা, দেখবা সে তোমার মাথায় হাত বুলা দেবে, তোমাকে কত মানে ভালোবাসবে। এই জিনিসটার জন্যই আমরা বেঁচে আছি। এই জিনিসটা আমরাই পারবো, যারা ডাক্তার হবে তারা এগুলো ফিল করতে পারবা, যে মানুষের সেবা করলে বা মানুষের ওই মুখের হাসিটা কতটুকু ভিতরে যে লাগে। আশা করি তোমরা সবাই এই সময়গুলো পাবা। ইনশাল্লাহ গ্র্যান্ড সেলিব্রেশনের দিন ভাইয়ার সাথে সরাসরি দেখা হবে, ইনশাল্লাহ তোমাদের সাথেও দেখা হবে। আমি বিশ্বাস করি তোমাদের ভিতরে যোগ্যতা আছে, সেই যোগ্যতার প্রতিফলন তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিবা এবং চান্স পাবা। আমি অন্যান্য মেডিকেল না, তুমি ঢাকার ভিতরে চান্স পাবা, এইভাবেই আমি তোমাদেরকে দেখি। এবং আশা করি তোমরা সবাই চান্স পাবা। বাবা মার আশা পূরণ করতে হবে ভাই, তোমার নিজের আশা পূরণ করতে হবে, তোমার বাবা মার আশা পূরণ করতে হবে। একটা কাজ যেটার মাধ্যমে সবকিছু পজিটিভ, একটা কাজ যেটার মাধ্যমে সবকিছু নেগেটিভ। তুমি চান্স পাও, দেখবে সব পজিটিভ, তুমি চান্স পেও না, দেখবে সব নেগেটিভ। সুতরাং এই সময়টা একটু পরিশ্রম করো, ভাইয়ারা যেভাবে বলছে, আমরা যেভাবে পরামর্শ দিচ্ছি সেইভাবে পরিশ্রম করো, অবশ্যই তুমি চান্স পাবা। কেননা তুমি যোগ্য। একটা জিনিস মাথার থেকে কখনো সরাবা না যে আমি অযোগ্য, সবাই যোগ্য, এইটা যেন মাথায় ঢোকে না। এটা ঢুকলে তোমার সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, পরিশ্রম করো এবং আত্মবিশ্বাস রাখো। আল্লাহ সব সময় আত্মবিশ্বাসীদের সাথে আছেন। আল্লাহ সব সময় আত্মবিশ্বাসীদের সাথে আছেন। সৃষ্টিকর্তা সব সময় আমাদের সাথে আছেন। সুতরাং আত্মবিশ্বাসের সাথে পড়াশোনা করো, অবশ্যই ভালো কিছু হবে, অবশ্যই বেস্ট কিছু হবে। তোমার ভিতরে সেই সকল সম্ভাবনা তোমার ভিতরে আছে। ঠিক আছে ভাইয়া, এই পর্যন্তই। আর পিডিএফটা অবশ্যই আপলোড দেওয়া হবে এবং আগের ক্লাসের পিডিএফও দেওয়া হবে, তোমরা গ্রুপে পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, আমার জন্য দোয়া করো, লাইফে যেন ভালো ডাক্তার হইতে পারি। শুধু ডাক্তার না, মানুষের মতো ডাক্তার হইতে পারি, একজন মানুষ হইতে পারি, ভালো মানুষ হইতে পারি। আমার জন্য দোয়া করো। আর তোমাদের জন্য দোয়া থাকলো, মেডিকেল ক্যাম্পাসে তোমাদের দেখা হবে, তোমাদের পদচারণায় মুখর হবে মেডিকেল ক্যাম্পাস। ভালো ডাক্তার এই সমাজকে পরিবর্তন করতে কিছু ভালো ডাক্তার, কিছু সৎ ডাক্তারের খুব প্রয়োজন ভাই, খুব প্রয়োজন। সুতরাং তোমরা আসো, এই সিস্টেমটাকে, এই স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য তোমাদের লাগবে। তোমরা, তোমাদের জন্যই ভবিষ্যৎ অপেক্ষা করছে। ঠিক আছে, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ। ভাই শেষ করে দিলাম।